নমস্কার, এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের বিশেষ অনুষ্ঠানে আরো একবার আমাদের সকল দর্শক বন্ধুদের জানাবো অনেক অনেক স্বাগত। আরো একবার আপনার বাড়ি পর্যন্ত, আপনার ড্রয়িং রুম পর্যন্ত পৌঁছে গিয়েছে আপনাকে অনেক বেশি সচেতন করতে, আপনাকে আরেকটু কিছু জানান দিতে। এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টার মানে যে কোনো ক্রিটিক্যাল বা ক্রনিক ডিজিজের ট্রিটমেন্ট কিন্তু অবশ্যই হয়, পাশাপাশি আপনার মনের শান্তি, আপনার মনের ক্লান্তি, এই সব কিছু থেকেও কিন্তু আপনাকে রেহাই দেয়। কারণ সত্যি কথা বলতে, বাড়িতে যখন একজন অসুস্থ মানুষ থাকে, বাড়িতে সেই মানুষটি বা কোনো একটি মানুষ যদি কোনো ক্রিটিক্যাল বা ক্রনিক ডিজিজে ভোগে, দীর্ঘদিন ধরে ভুগছেন, কিছুতেই ভালো হচ্ছেন না, বা ধীরে ধীরে তার অবনতি আপনি চোখের সামনে দেখতে পাচ্ছেন, তাহলে সত্যি কথা বলতে মনের দিক থেকে আপনি মারাত্মক রকমের ক্লান্ত হয়ে পড়েন। সেইখান থেকে এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টার আপনাকে একটা সুন্দর পথ দেখায় কিভাবে আপনি ভালো থাকবেন, আপনার প্রিয়জনকে সাথে নিয়ে কিভাবে অসুস্থতার থেকে আপনার অ্যাড্রেসটা অনেকটা দূরের হবে। এই সব বিষয়গুলো একেবারে পরিষ্কার করে দিয়ে আমরা আপনার সামনে এই অনুষ্ঠানকে তুলে ধরে আজকেও আপনাদের জন্য বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নিয়ে আলোচনা করব। আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের অভিজ্ঞ চিকিৎসক ডক্টর এস ঘোষাল। প্রথমেই স্যারকে জানাবো অনেক অনেক ধন্যবাদ এবং স্বাগত। নমস্কার। বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ের মধ্যে একটি সমস্যা নার্ভের সমস্যা, এবং নার্ভের সমস্যা হলে একটা মনে চিন্তা আসে যে আয়ুর্বেদ কি এখানে কাজ করতে পারবে, এত সূক্ষ্ম একটা বিষয়, এত দূর পর্যন্ত আয়ুর্বেদ মেডিসিন কি পৌঁছতে পারবে? ঠিক এখানেই কিন্তু আপনাদের ধারণাটা ভুল। যে কোনো সূক্ষ্মাতি সূক্ষ্ম ট্রিটমেন্টের ক্ষেত্রেও আয়ুর্বেদের জুড়ি মেলা ভার। ঠিক এই বিষয়টাই আজকে স্যারের থেকে বুঝবো যে নার্ভের বিভিন্ন ধরনের সমস্যা হয়, তার মধ্যে চলুন আজকে আমরা একটু না পার্কিনসন নিয়ে আলোচনা করব। কিন্তু আগে জানতে চাইবো যে নার্ভের সমস্যায় আয়ুর্বেদের জয় বা আয়ুর্বেদের দৌড় কতটা? একদমই, কারণ নার্ভ রিলেটেড বিভিন্ন সমস্যা আমাদের রয়েছে। আমরা জানি, কখনো আমরা নিউরোপ্যাথি নিয়ে কথা বলি, কখনো রেডিকুলোপ্যাথি নিয়ে কথা বলি, আবার নিউরোলজিক্যাল ডিসঅর্ডার রয়েছে, মোটর নিউরন ডিজিজ রয়েছে। আজকে যেটা নিয়ে আলোচনা করব পার্কিনসন, যেটাকে আমাদের আয়ুর্বেদে কম্পবাত বলা হয়। তো নার্ভের যে ট্রিটমেন্টটা, নার্ভের ট্রিটমেন্ট আয়ুর্বেদে রয়েছে, তার প্রমাণ হচ্ছে এই ধরনের পেশেন্ট আমাদের কাছে আসছে এনবিপিতে, এবং তারা সুস্থ হচ্ছে এবং স্বাভাবিক হচ্ছে। যেমন আজকে যেটা আমি মেনলি বলবো পার্কিনসন নিয়ে, তো পার্কিনসন হচ্ছে এমন একটা রোগ, এটা আমরা ধরতে পারি এটা এক ধরনের জেরিয়াট্রিক প্রবলেম। মানে জেরিয়াট্রিক মানে কি, একটা এজের পর, একটা সার্টেন এজের পরে এই সমস্যাটা দেখা যায়, 50, 55, 60 এর পরে। কারণ এই সমস্যাটা যখন হচ্ছে, তখন আমাদের দেখতে গেলে আমাদের যে ডোপামিনটা রয়েছে আমাদের ব্রেন থেকে, যেটা সিক্রিয়েট হয়, যেটা আমাদের সাবস্টেন্সিয়া নাইগ্রা এতে থাকে গহ্বরের মধ্যে, মিড ব্রেনে। তো সেখান থেকে যে ডোপামিনটা আমাদের সিক্রিয়েট হচ্ছে, সেটা কোনো কারণে হ্যাম্পার্ড হচ্ছে, মানে ক্ষতিগ্রস্ত হচ্ছে, যার ফলে তার সিক্রিয়েশন মানে ক্ষরণটা কম হচ্ছে শরীরে, মানে ব্রেন থেকে কম নিঃসৃত হচ্ছে, যার ফলে এই পার্কিনসন রোগটা আসছে। বা আর একটা কারণও রয়েছে, যেটা হচ্ছে আমাদের এমআরআই করলে ধরা যায়। এমআরআই যদি করি আমরা ব্রেনের, এমআরআই বা সিটি স্ক্যানে অনেক সময় ধরা পড়ে, সেটা হচ্ছে ল্যাকুনার ইনফ্র্যাক্ট। ল্যাকুনা মানে কি, ল্যাকুনা হচ্ছে ব্রেনের একটা পোর্শন, ইনফ্র্যাক্ট মানে হচ্ছে যেখানে রক্ত সঞ্চালনটা হচ্ছে বন্ধ হয়ে যায়। সেই যখন রক্ত সঞ্চালনটা ওই পোর্শনে বন্ধ হয়ে যাবে, তো ওই পোর্শনের স্বাভাবিক যে কাজকর্মগুলো রয়েছে ওগুলো ক্ষতিগ্রস্ত হবে। তো এই দুটো কারণে মেনলি আমাদের হচ্ছে এই পার্কিনসন বা কম্পবাত এই রোগটা হচ্ছে। এবার যারা এই রোগে ভুগছেন তারা জানেন রোগটা, যে পার্কিনসন রোগে আমরা ভুগছি, কিন্তু যারা এই রোগে এখনো ভুগছেন, জানেন না বা বুঝতে পারছেন না কি আমার এই রোগ হয়েছে, তাদের ক্ষেত্রে আমি এই রোগের যে লক্ষণগুলো, যেগুলো ছোট ছোট লক্ষণ, সেগুলো দু একটা বললে আপনারা বুঝতে পারবেন, মিলিয়ে নিতে পারবেন। কারণ পার্কিনসন যে অন্য প্যাথিতে যখন আমরা ট্রিটমেন্ট করতে যাব, এটা লং টার্ম ট্রিটমেন্ট হবে, এবং কি আস্তে আস্তে আমাদের প্রোগ্রেসটা হবে না, দেখবো আরো বাড়তে থাকছে। আমরা ট্রিটমেন্ট করছি, ট্রিটমেন্টের পাশাপাশি এই রোগটা আরো বাড়ছে। আয়ুর্বেদে হচ্ছে যেটা ট্রিটমেন্ট, এটা খুবই ভালো ট্রিটমেন্ট রয়েছে, পঞ্চকর্ম এবং মেডিসিনাল। কিন্তু যখন পার্কিনসন প্রথম দিকে হবে, হাতটা কাঁপবে, পাগুলো ভালোভাবে আমরা যেরকম নর্মাল স্টেপ ফেলে এগোই, সেরকম নর্মাল স্টেপ ফেলে এগোতে পারবো না, স্টেপিংটা আস্তে আস্তে ছোট হতে থাকবে। পার্কিনসনের সাথে ডিমেনশিয়ার খুব মিল রয়েছে, যেটা ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস করতে খুব অসুবিধা হয়। মানে দুটো রোগের হচ্ছে লক্ষণগুলো সব এক হয়ে যায়। তো পার্কিনসন থাকলে ডিমেনশিয়া বা অ্যালজাইমার এই ধরনের সমস্যাটা আসতে পারে। কি, ভুলে যাচ্ছে, স্মৃতি ভুলে যাচ্ছে, যেহেতু ব্রেন রিলেটেড, কি আমি কোথায় রাখলাম জিনিসটা ভুলে গেলাম, বা ওই লোকটার নাম ভুলে গেলাম, আস্তে আস্তে স্মৃতিটা হ্রাস পেতে থাকে, কমতে থাকে। আর কি হয় পার্কিনসন হলে? পার্কিনসন হলে যেটা হয় সেটা হচ্ছে, আমরা যে নর্মাল সই করছি, সই করতেও আমি দেখেছি বহু পেশেন্টের অসুবিধা হয়, পেনটা ধরতে অসুবিধা হয়, সই করতে। কাপ ধরতে যাবেন, কাপটা ধরতে পারবেন না, অনেকের হাত কাঁপবে, অনেকের হাত থেকে পড়ে যাবে।
আরো বিভিন্ন ধরনের লক্ষণ আছে, আমি বলছি। একদম অবশ্যই আমরা এই বিষয়টা যাব, কারণ যখন আমরা স্বাভাবিক সাধারণ একজন মানুষ সঠিকভাবে নিজের জীবনযাত্রা চালাচ্ছি, হঠাৎ করে আমি হাঁটতে পারছি না, আমি কাঁধ ধরতে পারছি না, আমি আমার কাজগুলো করতে পারছি না, আমি কিছু মনে রাখতে পারছি না, আমার স্টেপগুলো ছোট হয়ে যাচ্ছে, আমি আমার বাথরুম পর্যন্ত পৌঁছতে পারছি না, জীবনটা ভীষণ কঠিন হয়ে যায়। তো এই কঠিন জীবন থেকে আপনার প্রিয়জনকে কিভাবে রেহাই দেবেন সে বিষয়টা নিয়ে আলোচনা করব। তবে তার আগে দেখবো কে আছেন। নমস্কার। হ্যাঁ, নমস্কার। কে বলছেন? আমি খড়গপুর থেকে কথা বলছি। আমার নাম হচ্ছে মিনময় মেসি। হ্যাঁ বলুন, কি সমস্যা আছে? সমস্যা হচ্ছে আমার গলার নিচের দিকটা, মানে যেখান থেকে আমার মানে শরীরের উপরের অংশটা, মানে গলার নিচের দিকটা থেকে আমার কালো ছোপ দাগ হয়ে গেছিল। হয়েছিল মাস দুয়েক আগে। এবার এই ছোপ দাগটা থেকে পুরো স্কিনটা, মানে গলা, বুক, হাত বা পুরো স্কিনটা ছোপ 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 দাগ হয়ে গেছে। কালো ছোপ হয়েছে নাকি সাদা রঙের হচ্ছে ছোপটা? ছোপের কালারটা বলুন, যে ছোপ হচ্ছে ওটা ব্ল্যাক না হোয়াইট? ওটা লাল লাল টাইপের। লাল লাল। আচ্ছা, জায়গাগুলো চুলকায়? আরেকবার বলুন স্যার। জায়গাগুলো চুলকায়? হ্যাঁ, জায়গাগুলো হালকা হালকা চুলকায়, তবে সব সময় নয়। গরমের সময় যখন ঘাম দেয় শরীরের মধ্যে তখন বেশি করে চুলকায়। আচ্ছা, জায়গাগুলো থেকে চামড়া ওঠে? না, চামড়া সেভাবে ওঠে না। আচ্ছা, কোনো ডাক্তারকে এর জন্য দেখিয়েছেন? ডাক্তারবাবু দেখিয়েছিলাম, আমি ওষুধও খেয়েছি, আমি নাম বলছি না, কিন্তু কোনো কাজ হয়নি। আচ্ছা, আয়ুর্বেদিক ট্রিটমেন্ট এর করিয়েছেন? না, আয়ুর্বেদিক ট্রিটমেন্ট করানো হয়নি, আমি অন্য কোনো ট্রিটমেন্ট। আচ্ছা, আপনি কোথা থেকে বলছেন বললেন? আমি খড়গপুর থেকে কথা বলছি। খড়গপুর থেকে। ঠিক আছে, আপনি টিভিতে শুনতে থাকুন, আমি বলছি কি করলে সুবিধা হয় আপনার। ওনার যে সমস্যাটা হয়েছে, গলার নিচে দাগ ছিল, তারপর থেকে আস্তে আস্তে ছোপ ব্যাপারটা, যে লালচে ছোপ ব্যাপারটা, এটা বাড়তে থাকছে। এটা অনেকগুলো কারণে হতে পারে। যদি কোনো অ্যালার্জি থাকে, কোনো পার্টিকুলার জিনিসে খাওয়াতে হোক, কোনো ডাস্টে হোক, কোনো সান অ্যালার্জি হোক, অ্যালার্জি থেকে আপনার এই সমস্যাটা আসতে পারে। সেখানে আপনাকে কি করতে হবে, একটা অ্যালার্জি প্রোফাইল টেস্ট করতে হবে, যেটাকে স্যাট বলা হয়, সেরোলজিক্যাল অ্যালার্জি টেস্ট। সেই টেস্টটা করাবেন, তাতে দেখা যাবে কি আপনার কি অ্যালার্জিটা কোন জিনিসটা থেকে থাকছে। একটা ব্লাড ফর আইজিই টেস্ট করাবেন, ব্লাডের টেস্ট, আইজিই টেস্ট, সেই টেস্টটা করাবেন। এবং তার পাশাপাশি আমি আপনাকে একবার বলবো কি আয়ুর্বেদিক ট্রিটমেন্ট করুন, কারণ নইলে জিনিসটা বাড়তে থাকবে। আপনি ক্রিম লাগাচ্ছেন, মলম লাগাচ্ছেন, উপকার পাচ্ছেন, আপনি নিজেই বললেন সেরকম কিছু উপকার হয়নি। তো আপনাকে আমি বলবো আয়ুর্বেদিক ট্রিটমেন্ট করান। আপনার যে সমস্যাটা আসছে এটা একদম সম্পূর্ণ ঠিক করা সম্ভব। আমাদের কিছু অয়েন্টমেন্ট রয়েছে, কিছু লেপ রয়েছে এবং কিছু মেডিসিন রয়েছে, যেগুলো খেলে এই ধরনের সমস্যা থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। আমাদের খড়গপুরেই চেম্বার রয়েছে, দেখুন নিচে দুটো হেল্পলাইন নাম্বার যাচ্ছে, একটা লাস্টে 27 আছে, একটা 37 আছে। যে কোনো একটা নাম্বারে ফোন করে নিয়ে একবার খড়গপুর চেম্বারে দেখিয়ে নিন, অবশ্যই দেখবেন আপনি ভালো থাকবেন। একদম। স্ক্রিনে যাচ্ছে ফোন নাম্বার 9830235527 বা 37, যে দুটি নাম্বারের কথা স্যার বললেন। সমস্যা জটিল হোক, সমস্যা হালকা হোক, সমস্যা দীর্ঘদিনের হোক, সমস্যা অল্প দিনের হোক, সবকিছু ট্রিটমেন্ট একটু মাথা ঠান্ডা করে করুন, ভেবেচিন্তে করুন, কারণ এটা আপনার শরীর, যেটা আপনার জন্য সব থেকে বেশি দামি এবং গুরুত্বপূর্ণ জিনিস, এটাকে নিয়ে প্লিজ অবহেলা করবেন না। কে আছেন বলবেন। নমস্কার। আমি খড়গপুর থেকে বলছি, সোনালী। সোনালী, আচ্ছা, দুজনই পরপর খড়গপুর। বলুন কি সমস্যা? আমার সমস্যা হচ্ছে মুখে প্রচুর ব্রণ বেরিয়ে যাচ্ছে, দিয়ে কালো দাগ থেকে যাচ্ছে মুখে। বয়স কত গো? আমার 26। এর কোনো ট্রিটমেন্ট করিয়েছেন? না, ট্রিটমেন্ট তো করাইনি। তো ট্রিটমেন্ট না করালে ওই কালো ছোপগুলো তো আরো বাড়বে আস্তে আস্তে, এবং ব্রণটাও তোমায় কমাতে হবে। কি বললাম বুঝলে? হ্যাঁ। ঠিক আছে, টিভিতে শুনতে থাকো, ট্রিটমেন্ট আছে, আমি বলে দিচ্ছি। তো আমাদের যেটা ব্রণ বা একনি ভালগারিস বা আয়ুর্বেদিকের যেটাকে বলা হয় যৌবন পীড়িকা, মানে মেনলি এটা অ্যাডোলেসেন্স পিরিয়ডে দেখা যায়, কম বয়সে দেখা যায়। তো এইটা যখন অনেকের ক্ষেত্রে অনেক বেশি থাকে এবং জায়গাগুলো গর্ত গর্ত হয়ে যায়, কালো কালো হয়ে যায়। তো মেন ব্যাপার হচ্ছে আমাদের মুখটা হচ্ছে আমাদের আয়না, শরীরের আয়না হচ্ছে আমাদের মুখ। যদি মুখটা যদি কোনোভাবে কোনো সমস্যা থাকে, আমরা সবসময় লজ্জা পাই কি সামনে লোক কি ভাবছে বা দেখতে খারাপ লাগে। এটা একটা প্রেজেন্টেবল ব্যাপার। এটা একটা সমাজের মধ্যে তোমার মুখটা যদি দেখতে খারাপ হয়, নিজেরও খারাপ লাগবে কি হ্যাঁ আমার এরকম রয়েছে। আমি অবশ্যই বলবো তুমি একবার ট্রিটমেন্ট করাও এনবিপিতে, এবং আমাদের এনবিপিরই একটা কনসার্ন রয়েছে যেখানে স্কিন এবং হেয়ারের স্পেশাল ট্রিটমেন্ট করা হয়। এই ধরনের যে দাগগুলো আছে একদম সম্পূর্ণ চলে যাবে। খড়গপুরেই আমাদের চেম্বার রয়েছে, সেই স্পেশাল ট্রিটমেন্টটা নেওয়ার চেষ্টা করো, এবং আমি তোমায় কথা দিচ্ছি 2 থেকে 3 মাসের মধ্যে এই দাগটা তোমার সম্পূর্ণ মিলিয়ে যাবে, থাকবেই না। একটু হেল্পলাইন নাম্বারটা নোট করে নাও, নোট করে একবার ফোন করো,
হেল্পলাইন নাম্বারে, এবং খড়গপুর চেম্বারের ডেটটা জেনে নাও যে নেক্সট কবে আছে। আমরা মাসে 2বার করে যাই, এবং তার সাথে সাথে ওখানে দেখানোর পাশাপাশি ওখানে ডাক্তারবাবুও বলবেন, তুমি একবার জিজ্ঞেস করে নেবে কি স্কিনের স্পেশাল থেরাপির কথা স্যার বলছিলেন, তো ওটা কিভাবে হবে। তো ডাক্তার সমস্তটা বলে দেবে কিভাবে করতে হবে বা কবার করতে হবে। দেখবে একদম ভালো হয়ে যাবে, 2 থেকে 3 মাসের মধ্যে দাগটাই চলে যাবে তোমার। একটা স্পেশাল ট্রিটমেন্ট বা স্পেশাল ভাবে আপনাদের জন্য ভাবনা চিন্তা কিন্তু সত্যি এনবিপি করছে। লা এলিগেন্স ডিপার্টমেন্ট একটা আলাদা ডিপার্টমেন্ট, কিন্তু একসাথে এনবিপি ছত্র ছায়াতেই এটা। তো সেখানে ডক্টররা যেরকম থাকবেন, স্কিন এক্সপার্টরা কিন্তু থাকবেন, স্কিন অ্যাডভাইজাররা আপনাদের জন্য থাকবেন, একটা অনেক বড় একটা টিম এবং অত্যাধুনিক মেশিন সেখানে থাকবে, প্রোডাক্ট তো থাকবে, ইন্টারনাল সমস্যা হলে মেডিসিনও আপনার জন্য থাকবে। তো সবকিছু নিয়ে কথা বলতে হবে, জানতে হবে। স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনি ফোন করুন, খড়গপুর চেম্বার বা আপনার বাড়ির কাছে যে কোনো চেম্বারে যোগাযোগ করুন এবং নিজেকে সুন্দর রাখার চেষ্টাটাকে করুন। কে আছেন বলবেন? নমস্কার। হ্যাঁ, আমি মিনু দাস পাল বলছি, বেহালা থেকে। বেহালা থেকে বলুন, কি সমস্যা আছে? আমার না, আমার মনে হয় নার্ভের প্রবলেম হচ্ছে। তো ডাক্তারবাবুকে বলছি আমি যে আমি একটা না কথা শুনতে পাই। কথা শুনতে পান, তাই তো? যেটা হ্যাঁ, অন্য কেউ হ্যাঁ, শুনতে হ্যাঁ। পায় না। হ্যাঁ, যেটা অন্য কেউ শুনতে পায় না। না, ওটা আমি শুনতে পাই। হুম। আর আজ থেকে 6 বছর আগে আমার একটা কথা শুনে আমি পুরো অন্ধকার হয়ে গেছিল চোখটা। রাস্তার লোকজনকেও দেখতে পাচ্ছিলাম না। ওটা 1 সেকেন্ডের জন্য হয়েছিল। কি কথা তো শুনতে পান? কি কারণে হয়েছিল সেটা আমি তো জানি না, ডাক্তারবাবুকে এটা বলছি বলছি। কি কথা শুনতে পান? কথা, কেউ আমার সঙ্গে কথা বলছি এরকম একটু শুনতে পাই। চুপচাপ থাকলে তখনই শোনা যায়। বয়স কত এখন? আমার বয়স 50। আচ্ছা, এর জন্য কোনো ডাক্তারকে দেখিয়েছেন? না, আমি এখনো দেখাইনি কিছু। ঠিক আছে, এটা কতদিন ধরে হচ্ছে? প্রায় 2 বছর ধরে। তো এতদিন ধরে এই সমস্যা হচ্ছে, দেখাননি কেন এখনো? প্রবলেমটা কি তো বুঝতেই পারছি না আমি। মাথা ঘোরে? হ্যাঁ, মাথা মাঝে মাঝে ঘোরে, মাঝে মাঝে, সবসময় না। আচ্ছা। আর রোদে বেরোনো যায় না। আচ্ছা, ঠান্ডা লেগে যাওয়ার ধাত রয়েছে? না। নাক দিয়ে জল আসে? না। ঠিক আছে, প্রেশার সুগার থাইরয়েডের কোনো ওষুধ খান? হ্যাঁ, থাইরয়েডের ওষুধ খাই আর প্রেসারের ওষুধ খাই। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, আপনি শুনতে শুনুন থাকুন, ম্যাডাম, টিভিতে আমি শুনুন। বলছি কি হুম, হুম, অসুবিধা। তো এটা যেটা কথা শুনতে পায়, এটা আমার যতদূর সম্ভব এটা মিডল ইয়ারের একটা সমস্যা হতে পারে। কারণ আমাদের কানটাকে যদি আমরা ভাগ করি, আমাদের কানে 3টে পার্ট রয়েছে, একটা আউটার পার্ট, একটা মিডল পার্ট, একটা ইনার পার্ট। এবং মিডল পার্টে সব থেকে গুরুত্বপূর্ণ 3খানা হাড় রয়েছে, যেটা আমাদের শরীর তো বিভিন্ন ধরনের হাড় দিয়ে তৈরি। তো সেই হাড়ের মধ্যে সব থেকে ক্ষুদ্রতম হাড় আমাদের কিন্তু কানেতে রয়েছে, মেলিয়াস, ইনকাস আর স্টেপিস। স্টেপিস হচ্ছে সব থেকে ক্ষুদ্রতম হাড়। সেই হাড়ে যদি কোনো সমস্যা হয়, হাড়ের কোনো ভাইব্রেশন হয়, সেখান থেকে মনে হয় যেন কেউ কথা বলছে, এই সমস্যাটা আসতে পারে। এবং আপনার মাথা ঘুরতে পারে, মাথা ব্যথাও হতে পারে। এবং আপনাকে দেখতে হবে, আগে একজন ভালো ডাক্তারকে দেখাতে হবে। কারণ এই সমস্যাটা নইলে ভবিষ্যতে বাড়তে থাকবে, সবসময় এই প্রবলেমটা আসতে থাকবে। এই যে বললেন চোখ মুখ অন্ধকার হয়ে গেছে, বা হঠাৎ করে 1 সেকেন্ডের জন্য ব্ল্যাকআউট হয়ে যাচ্ছে, মানে অন্ধকার হয়ে যাচ্ছে, এটা কানের সমস্যা থেকে আসার সম্ভাবনা সব থেকে বেশি, 70% চান্স। তবুও একবার আমি আপনাকে বলছি, বেহালা থেকে, আমাদের বেহালার আশেপাশে 3 জায়গায় চেম্বার রয়েছে, আমতলায় রয়েছে, খিদিরপুরে রয়েছে এবং ল্যান্সডাউনে রয়েছে, শিশু মঙ্গল হসপিটালের কাছাকাছি হাজারায়। তো যে কোনো একটা জায়গায় একটা টাইম করে এসে একবার দেখান, আমরা সেটাকে দেখি এবং দেখে তার জন্য কিছু মেডিসিন, কিছু ড্রপ এবং কিছু আপনাকে কথা বলে দেবো সামনে থেকে। এবং সব কথা তো সামনাসামনি হয় না, চেম্বারে থাকলে সামনাসামনি আরো কথা জিজ্ঞেস করা যায়, টিভিতে যেটা জিজ্ঞেস করা যায় না। কিন্তু এখান থেকে আপনাকে আমরা সুস্থ করতে পারবো, আপনি ভালো হবেন। একটু যোগাযোগ করে নেবেন, অবশ্যই ভালো থাকবেন। একদম ঠিক কথা। মানে সমস্যার কত রকমের রূপ হয়, তাই না? মানে ঈশ্বর আমাদের শরীরটা তৈরি করে দিয়েছে, মানে এত বড় কারখানা বোধহয় সত্যি এখনো অব্দি মানুষ তৈরি করতে পারিনি, যেটা ভগবান আমাদের জন্য আমাদের শরীরটাকে কিন্তু তৈরি করেছে। সেখানে একটু গন্ডগোল, একটু কোনো রকমের অসুবিধা এলেই কিন্তু আমাদের নানা রকমের প্রবলেম ফেস করতে হয়। যদি সত্যি এরকম কিছু আপনি শুনতে পান, বা যদি সত্যি এরকম কোনো প্রবলেম আপনি ফেস করেন, সেটা যে কোনো ধরনের সমস্যার জন্যই হোক না কেন, আপনার মাথা থেকে আপনার পা পর্যন্ত সবকিছুর জন্য
একজন ভালো ডক্টরের অ্যাডভাইস নিন, সেটা যে কোনো চিকিৎসক হতে পারে, যে কোনো প্যাথি হতে পারে। বুঝে নিন আপনার সমস্যাটা কেন হচ্ছে, অযথা সেটাকে ফেলে রাখবেন না। আর যদি আপনার বিশ্বাস আমরা রাখতে পারি বলে আপনাদের মনে হয়, তাহলে অবশ্যই এমনিতে যোগাযোগ করতে পারেন। সর্বত্র আমাদের চেম্বার কিন্তু রয়েছে, হয়তো বাড়ি থেকে বেরিয়ে কারোর 1 কদম, কারোর বাড়ি থেকে বেরিয়ে 3 কদম, কিন্তু আছে কিন্তু আপনার বাড়ির কাছাকাছি। তাই আমাদের নাম্বারটি নোট করুন, ফোন করুন, জেনে নিন যে কতটা এগুলো এমবিপি চিকিৎসকদের আমরা পাবো, এবং যোগাযোগ করুন। মন খুলে মনের কথা বলুন, দেখবেন আপনি আপনার সমস্যা থেকে চটজলদি কিন্তু বের হয়ে আসবেন। কে আছেন বলবেন? নমস্কার। নমস্কার, আমি ডাক্তারের সঙ্গে কথা একদম। কোথা থেকে বলছেন ম্যাডাম? আমি হাতিবাগান থেকে বলছি। হাতিবাগান থেকে বলছেন, কি সমস্যা আছে বলুন? আমার এই পেটে একটা ডান দিকে পেয়ে হচ্ছে, একটু বমিটিও লাগছে, সেটা কিন্তু সবসময় থাকছে না, গ্যাসের ওষুধ খেলে একদম কমে যাচ্ছে। তা আমি একটু ভয় পাচ্ছি যে ওই সময় অনেকে বলছি অ্যাপেন্ডিক্সের ব্যথা কিন্তু খুব বেশি হয়, আমি ডাক্তারের সঙ্গে এটাই একটু পেটের ডান দিকে ব্যথা। পেটের ডান দিকে পেটের ডান দিকে নিচে, মাঝখানে না উপরে ব্যথা হচ্ছে? অনেক সময় নিচে হচ্ছে, অনেক সময় মাঝখানে হচ্ছে। মাঝখানে মানে নাভির কাছাকাছি না নাভি থেকে নিচে? নাভির সাইডে হচ্ছে, অনেক সময় একটু নিচে হচ্ছে। পায়খানা পরিষ্কার হয়? না, একদমই না, একদমই না। আচ্ছা, জ্বর আসছে? না না, ওসব কিছু নেই। বমি? না, বমিটি ভাব লাগছে কোনো কোনো সময়, কিন্তু বমি হয়নি। খাওয়া দাওয়াটা মানে করছি, আগের থেকে একটু কমলো, মানে একদম যে খাওয়া দাওয়া করতে পারছি না তা না। গ্যাস অম্বল হয়? হ্যাঁ, গ্যাস সম্পর্ক ব্যাপার আছে। কি বলুন তো, কালকে সারাদিন ছিলই না, আবার আজকে সকাল থেকে দেখি অল্প অল্প পেটে ব্যথা করছে। আর সকালে ব্রেকফাস্ট করছি, মানে একটু অসুবিধা হচ্ছে আর কি, এটা গ্যাসের ওষুধটা 2 দিন ধরে খাচ্ছি আর কি। পেটে ছবি করিয়েছেন? না না না, এই 2-3 দিন তো যাচ্ছে হচ্ছে এটা। ঠিক আছে, আপনি শুনতে থাকুন, আমি বলছি কি করলে ভালো হয়। দেখুন, অ্যাপেন্ডিক্সের পেনটা হচ্ছে, অ্যাপেন্ডিক্সের পেন একা হবে না। অ্যাপেন্ডিক্সের পেন আমাদের হচ্ছে, আমাদের অ্যাবডোমেনটাকে 9 ভাগে ভাগ করা হয়েছে। রাইট হাইপোকন্ড্রিয়াম, এপিগ্যাস্ট্রিয়াম, লেফট হাইপোকন্ড্রিয়াম। তো আমাদের রাইট ইলিয়াকে রয়েছে অ্যাপেন্ডিক্স, মানে একদম নিচের ডান দিকে। তো সেই অ্যাপেন্ডিক্সে যদি কোনো সমস্যা হয়, অ্যাপেন্ডিসাইটিস হয় বা অ্যাপেন্ডিকুলার লাম্প হয় বা অন্য কোনো সমস্যা হয় অ্যাপেন্ডিক্সে, সেই পেনটার সাথে জ্বর থাকবে এবং তার সাথে বমি হতে পারে বা গা গোলানো থাকতে পারে, এবং সেই জ্বরটা রেগুলার থাকবে আর পেনটা খুব তীব্র হবে। আর আপনার পেনটা হচ্ছে ঘুরে বেড়াচ্ছে চারিদিকে পেটের, যেটা সম্ভাবনা সব থেকে বেশি আপনার অ্যামিবিয়াসিস বা জিআই ইনফেকশনের সম্ভাবনা রয়েছে। আপনার পায়খানা পরিষ্কার হয় না বললেন, গ্যাস অম্বল হচ্ছে বললেন। তো আপনাকে আমি একটাই কথা বলবো, একটা পেটের ছবি করান, ইউএসজি হোল অ্যাবডোমেন একটা করান, তার সাথে ব্লাডের একটা রিপোর্ট, ব্লাড ফর এলএফটি, লিভার ফাংশন টেস্ট, এই দুটো রিপোর্ট করিয়ে, হাতিবাগান থেকে ফোন করেছিলেন, হাতিবাগানেই আমাদের চেম্বার রয়েছে, স্টার থিয়েটারের ঠিক উল্টো দিকে। তো সেখানে একবার এসে যোগাযোগ করুন, কিন্তু তার আগে রিপোর্টটা করিয়ে নিন, ফেলে রাখবেন না। কিছুদিন হচ্ছে আপনি দেখছেন, পরীক্ষা করছেন, যদি বা অ্যাপেন্ডিক্স হয় সেটা ধরা পড়লে অ্যাপেন্ডিক্সের ট্রিটমেন্ট অন্যভাবে হবে। এবং যদি অ্যাপেন্ডিক্স না হয়, আমার যেটা মনে হচ্ছে পেটে কোনো জিআই ইনফেকশন বা অন্য কোনো সমস্যা থেকে হচ্ছে এটা, সেটা যদি হয় তার ট্রিটমেন্ট অন্যভাবে হবে। তো আগে এই দুটো রিপোর্ট করান, ইউএসজি এবং ব্লাড ফর এলএফটি, দুটো রিপোর্ট নিয়ে আমাদের সাথে হাতিবাগান চেম্বারে যোগাযোগ করুন। দেখুন নিচে হেল্পলাইন নাম্বার আছে, হেল্পলাইন নাম্বার দুটো নোট করে রাখুন, যে কোনো একটা নাম্বারে ফোন করে নেবেন রিপোর্টগুলো আসার পরে। কবে আসতে হবে? প্রত্যেক বুধবার হাতিবাগানে চেম্বার হয়, সেখানে এসে একবার দেখা করুন, আমরা তারপর যেভাবে গাইড করব শুনলে আপনার এই সমস্যাটা ঠিক হয়ে যাবে। একদম। কে আছেন পরের বন্ধু? নমস্কার। আমি সুকুমার দাস বলছি হাতিবাগান থেকে। হাতিবাগান থেকে বলুন দাদা, কি সমস্যা? আমি ডাক্তার প্রোগ্রাম শুনছিলাম, তো আমার যেটা ইস্যু, আমার একটু ফ্যাটি লিভারের ইস্যুটা রয়েছে, তো এটার জন্য কি আমি ডাক্তারের সাথে হাতিবাগান চেম্বারে যোগাযোগ করতে পারি? অবশ্যই যোগাযোগ ফ্যাটি করতে লিভার কি পারেন। গ্রেড 1, গ্রেড 2? এটা আমি বলতে পারবো না স্যার, এসজিওটি এসজিপিটি তো বেড়ে রয়েছে, গ্রেড 1 না গ্রেড 1 এটা আমি বলতে পারবো না। গ্রেড 2 এসজিপিটি এসজিওটি কত আছে সেটা বলতে পারবেন? না, সেটা বলতে পারবো না, রিপোর্ট রয়েছে। আপনি যদি বলেন, তো আমি বুকিং করেছি যাচ্ছে কয়েকদিন আগেই, আপনার প্রোগ্রামে লাইক পেয়ে গেলাম, আমি ওর জন্যই ফোনটা করলাম। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ এই ট্রিটমেন্ট রয়েছে, আপনি বুধবার করে এসে একবার দেখিয়ে নেবেন, ঠিক আছে? রিপোর্টটা সামনাসামনি দেখলে আরো সুবিধা হবে। কি বললাম বুঝতে পারলেন? আর এটা আরেকটু জানতে চাইছি যে পঞ্চকর্মা পদ্ধতিটা কি ফ্যাটি লিভারের ক্ষেত্রে আমার জন্য ফলপ্রদ হবে? হ্যাঁ অবশ্যই হবে। আগে আমরা দেখবো, যদি লাগে তাহলে অ্যাডভাইস করবো, আর যদি দেখি কি মেডিসিনেই ঠিক হয়ে যাবে তাহলে আর অ্যাডভাইস করবো না। কি বললেন বুঝতে পারলেন? স্যার আমি ডাইরেক্ট বুধবার দিনই আপনাদের চেম্বারে মিলছি। একদম। আপনি অ্যাপয়েন্টমেন্ট করেছেন বললেন, অ্যাপয়েন্টমেন্ট করা থাকলে কোনো অসুবিধা নেই। একদম। সুকুমার রায়। বেশ, শুনতে থাকুন, আপনি সঙ্গে থাকুন। হাতিবাগানে আমাদের চেম্বার রয়েছে, কলকাতায় অনেকগুলি চেম্বার রয়েছে, তার মধ্যে হাতিবাগান একটি, খিদিরপুর একটি, ল্যান্সডাউন
গোডাউনে আপনারা কিন্তু চেম্বার পেয়ে যাবেন, যেটা হাজরা শিশু মঙ্গল হসপিটালের একদম অপোজিটে। আর একেবারে উত্তরের দিকে যদি আমরা যাই, মানে একটু উত্তর 24 পরগনার দিকে যদি আমরা যাই, তাহলে কিন্তু আপনারা মধ্যম গ্রামে আমাদের চেম্বার পেয়ে যাবেন, যেটা কলকাতার অন্তর্ভুক্ত। এই হলো কলকাতার চেম্বারের কথা। এছাড়া হাওড়ায় আপনারা শিবপুর, বাল্টিকুড়ি বাজার, দাসনগর এবং বেলুড়ে কিন্তু চেম্বার পাচ্ছেন। দক্ষিণ 24 পরগনার বন্ধুরা আমতলায় চেম্বার পাচ্ছেন। যিনি আছেন, আমাকে একটা মিনিট, কে আছেন বলুন? নমস্কার। নমস্কার, হ্যাঁ বলুন, কে বলছেন? সুজিত দাস বলছিলাম। হ্যাঁ বলুন, কি সমস্যা আছে? খড়গপুর থেকে বলছিলাম যে আমার চুল পেকে যাচ্ছে এবং খুশকি প্রচুর হচ্ছে। বয়স কত? বয়স 32। চুল পেকে যাচ্ছে। আচ্ছা, এটা কতদিন ধরে হচ্ছে? চুল তো এমনি তো খুশকি তো কম বেশি তো থাকেই, মানে এবার কতদিন? চুল পাকাটাই দেখতে লাস্ট 1 মাস ধরে দেখছি খুব বেশি পাচ্ছে। আচ্ছা, আর খুশকির সমস্যাটা কতদিনের? হ্যাঁ বলুন। এই যে ড্যান্ড্রাফের প্রবলেমটা বললেন, এটা কতদিনের? ওটা এমনি সারা বছরই কম বেশি লেগে থাকে। ঠিক আছে, হেলমেট পরতে হয়? বাইক চালান? হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা, হেলমেট পরার আগে মাথায় কিছু কাপড় লাগিয়ে নেন তো? মাঝে মাঝে দিয়ে না। কাপড়টা ব্যবহার করবেন, কি বললাম বুঝলেন? আচ্ছা। আর আমি যেগুলো বলছি টিভিতে শুনতে থাকুন, বুঝতে পারবেন। তো এই যে গ্রেইং অফ হেয়ার, যেটাকে আমাদের পালিত্য রোগ বলা হয় আয়ুর্বেদে, খালিত্য এবং পালিত্য। খালিত্য মানে হেয়ার লস বা হেয়ার ফল, এবং পালিত্য মানে গ্রেইং অফ হেয়ার, যেটা চুল পেকে যাওয়া বা ব্রাউনিশ হয়ে যাওয়া। এই প্রবলেমের খুব ভালো ট্রিটমেন্ট আয়ুর্বেদে রয়েছে, এবং এর সঙ্গে রয়েছে আপনার ড্যান্ড্রফের ট্রিটমেন্টটাও করতে হবে। যদি এক্সেসিভ ড্যান্ড্রফ থাকে, মানে পুরো বছর ধরে থাকে, সেক্ষেত্রেও একটা গ্রেইং অফ হেয়ারের সম্ভাবনা থাকে। আর এলএফটি রিপোর্টটাও করাতে হবে, লিভার ফাংশন টেস্ট, সেখানে কোনো সমস্যা আছে নাকি সেটাও দেখতে হবে। তো আপনি একটু যোগাযোগ করে নেবেন। একটু আগেই ম্যাডাম বললেন কি আমাদের একটা স্কিন এবং হেয়ারের একটা আলাদা ডিপার্টমেন্ট রয়েছে, যেটা লাইলিগেন্স, এবং সেখানে এক্সপার্ট ডক্টর রয়েছে এবং এক্সপার্ট থেরাপিস্ট রয়েছে, যারা এই ধরনের সমস্যা নিয়ে যারা ভুগছেন তাদেরকে ট্রিটমেন্ট করেন এবং তাদেরকে সেখান থেকে সুস্থ করে নিয়ে আসেন। এবং আমি বলছি, অনেকের হয় না যে চুল নেই এই জায়গাটায়, চুলটা ফাঁকা হয়ে যাচ্ছে, সেইখানেও কিন্তু চুলটা আনা সম্ভব, এবং এরকমও আমরা দেখেছি সেই জায়গাতেও চুল হচ্ছে। তো আপনি চুলের সমস্যায় ভুগছেন এবং ড্যান্ড্রফের প্রবলেম রয়েছে, দুটোরই ট্রিটমেন্ট রয়েছে। খড়গপুর থেকে বলছেন, খড়গপুর থেকে আগেও দুজন ফোন করেছিলেন। খড়গপুরে আমাদের চেম্বার রয়েছে, একটু পারলে একটু সময় করে এসে দেখা করে নেবেন খড়গপুর চেম্বারে। হেল্পলাইন নাম্বার দুটো নোট করে রাখুন, সময় মতো আসবেন, অবশ্যই এই ট্রিটমেন্ট পাবেন। একদম। আর আমি ছিলাম একটু অ্যাড্রেসের কথায়, আপনাদের একটু বলে রাখি, কলকাতার কথা বলেছি, হাওড়ার কথা বলেছি, দক্ষিণ 24 পরগনার কথা বলেছি। আমতলায় চেম্বার আছে একেবারে বিষ্ণুপুর থানার কাছে। পাশাপাশি কিন্তু প্রত্যেকটি জেলায় আমাদের চেম্বার পেয়ে যাবেন, প্রত্যেকটি জায়গায় আমাদের চেম্বার পেয়ে যাবেন। তার মধ্যে অন্যতম হেরিয়ায় পেয়ে যাচ্ছেন আপনারা ডক্টর এ হালদারকে পেয়ে যাবেন, মেছেদায় পেয়ে যাবেন ডক্টর এন ভট্টাচার্যকে। আমাদের হলদিয়া চেম্বার রয়েছে, পেয়ে যাবেন ডক্টর এ হালদারকে। বর্ধমান চেম্বারে পেয়ে যাবেন বর্ধমান চেম্বারে পেয়ে যাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে। আসানসোলের চেম্বার রয়েছে, অবশ্যই কিন্তু পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে। শিলিগুড়িতে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে। দুর্গাপুরে আমাদের চেম্বার রয়েছে, পেয়ে যাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে। গঙ্গারামপুরে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে। বাঁকুড়াতে আমাদের চেম্বার রয়েছে, পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে। পাশাপাশি বোলপুরে চেম্বার রয়েছে, এবারে বোলপুর চেম্বারে কিন্তু পেয়ে যাচ্ছেন আমাদের সংস্থার ডিরেক্টর ডক্টর বি শর্মাকে। তাই বোলপুরে যারা দেখাতে ইচ্ছুক তারা কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে প্লিজ একটু নাম কিন্তু লিখিয়ে নেবেন। আরামবাগে আমাদের চেম্বার রয়েছে, ডক্টর এ হালদারকে আপনারা পাচ্ছেন। বনগাঁয় পেয়ে যাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে। ক্যানিং এ পেয়ে যাচ্ছেন ডক্টর আর দেকে। চেম্বার রয়েছে অবশ্যই বহরমপুরে। মুর্শিদাবাদের বন্ধুরা এবার বহরমপুর চেম্বারে কিন্তু পাচ্ছেন অবশ্যই ডক্টর বি শর্মাকে। পেয়ে যাচ্ছেন অবশ্যই মালদায় ডক্টর এস ঘোষালকে। খড়গপুর, আজকে আমরা 3টে ফোন পেয়ে গেলাম খড়গপুর থেকে। খড়গপুরের ডক্টর এন ভট্টাচার্য কিন্তু থাকেন, অবশ্যই তার জন্য যোগাযোগ করতে হবে, স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনাদের ফোন করতে হবে। কৃষ্ণনগর নদিয়ার বন্ধুরা পেয়ে যাচ্ছেন কিন্তু অবশ্যই ডক্টর এ হালদারকে। কোচবিহারে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে। আগরতলা ত্রিপুরার বন্ধুরা এবারও কিন্তু পাচ্ছেন ডক্টর বি শর্মাকে। তাই যারা ত্রিপুরার দিকের বন্ধুরা রয়েছেন তারা কিন্তু যোগাযোগ করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করুন এবং নামটা লিখিয়ে ফেলুন। শিলচর আসামে আপনারা পেয়ে যাচ্ছেন এবারে ডক্টর বি শর্মাকে। আসামে 3টি সেন্টার আমাদের রয়েছে, তার মধ্যে শিলচরে কিন্তু থাকছেন ডক্টর বি শর্মা। পেয়ে যাচ্ছেন পুরুলিয়ায় ডক্টর এ হালদারকে। গুয়াহাটিতে কিন্তু স্যার থাকছেন অর্থাৎ ডক্টর এস ঘোষালকে কিন্তু গুয়াহাটি চেম্বারে আপনারা পেয়ে যাচ্ছেন। ঝাড়গ্রামে আপনারা কিন্তু পাচ্ছেন ডক্টর এ হালদারকে। ডিব্রুগড়ে পেয়ে যাচ্ছেন অবশ্যই ডক্টর এস ঘোষালকে। দিল্লিতে পাচ্ছেন ডক্টর এ হালদারকে এবং আপনারা রায়গঞ্জে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে।
আলিপুরদুয়ারে এবারও কিন্তু আপনারা পাচ্ছেন ডক্টর বি শর্মাকে এবং আপনারা পাচ্ছেন জামশেদপুরে ডক্টর এন ভট্টাচার্যকে। মাসে একটি রবিবার কলকাতায় পাচ্ছেন ডক্টর বি শর্মাকে। কোন রবিবার পাচ্ছি এটা জানতে হলে কিন্তু অবশ্যই আপনাকে স্ক্রিনে দেওয়া নাম্বার অর্থাৎ 9830235527 বা 37 নাম্বারে ফোন করতে হচ্ছে। কি আছেন বলবেন? নমস্কার। নমস্কার, আমি সুনিতা বলছি এগরা থেকে। কোথা থেকে? এগরা থেকে। এগরা থেকে। হ্যাঁ বলুন, কি সমস্যা? সমস্যা বলতে আমার 1.5 বছরের বাচ্চা আছে, কিছুতেই খেতে চায় না। ডাক্তারকে দেখিয়েছেন? না, দেখানো হয়নি। তো বাচ্চা ছেলে ডাক্তারবাবুকে তো তাড়াতাড়ি দেখাতে হবে, নইলে সমস্যা হবে। এই কৃমির ওষুধ খাওয়ান? হ্যাঁ, খাওয়াই। আচ্ছা, খাওয়া দাওয়া এমনি নর্মাল করে? আমার তো এমনি বাড়িতে নর্মালি হয়, কিন্তু ও খেতেই চায় না। আচ্ছা, আপনি শুনতে থাকুন, আমি বলে দিচ্ছি কি করলে সুবিধা হয়। সব থেকে বড় প্রবলেম হচ্ছে বাচ্চাদের ব্যাপার এইভাবে টেলিফোনে না ডিসকাস করে সামনাসামনি এসে দেখানো ভালো। এবং আপনাকে বলছি, আপনি এগরা থেকে ফোন করেছিলেন, কোনো ভালো চাইল্ড স্পেশালিস্টকে একবার দেখান। কিছু সমস্যা থেকে অনেকের ক্ষেত্রে বাচ্চাদের মানে খাবারে অনীহা বা খেতে ইচ্ছে করে না, এগুলো থাকে। কিছু এনজাইম সিরাপ রয়েছে যেগুলো দেওয়ার দরকার রয়েছে, এবং তার সাথে যেটা আমি জিজ্ঞেস করলাম কৃমির ওষুধ খাইয়েছেন কিনা, মানে ডিওয়ার্মিং করেছেন কিনা, তো সেটাও একটু খেয়াল করে, কারণ ওটা একটা টাইম পিরিয়ড ছেড়ে ছেড়ে করতে হয়। তো সেটাও যদি আপনি না করে থাকেন বা করে থাকেন, তো কি জন্য সেই সমস্যাটা হচ্ছে সেটা একবার সামনাসামনি ডাক্তারের সাথে কথা বললে সুবিধে হবে। তো আপনি আমাদের সাথেও দেখা করতে পারেন বা যে কোনো আশেপাশে ডাক্তারকে দেখিয়ে নিতে পারেন, কারণ বাচ্চার সমস্যা বেশি দিন ফেলে রাখবেন না, ফেলে রাখলে ভবিষ্যতে এই সমস্যাটা বাড়বে। একদম। আমরা পার্কিনসন নিয়ে আলোচনা করছিলাম, সময় ভীষণ সংক্ষিপ্ত। তবে আমরা জানি যে মডার্ন ট্রিটমেন্টে বা অন্য কোনো প্যাথিতে নির্দিষ্ট একটা মেডিসিন আছে যে নামটা ভীষণ জনপ্রিয়, কিন্তু সেই মেডিসিনটা খেয়ে যদি পার্কিনসনের সমস্যার সমাধান পাওয়া যেত তাহলে খুব খুশি হতাম, আমরাও খুব খুশি হতাম। কিন্তু আপনারাই বলছেন যে কোনো রেজাল্ট হচ্ছে না, তো সেখানে এনবিপিতে কি উপায় রয়েছে? এনবিপিতে সব থেকে বড় কথা, আয়ুর্বেদের সব থেকে বড় কথা হচ্ছে পঞ্চকর্ম হচ্ছে আমাদের একটা মানে স্তম্ভের মতো। এই যে পঞ্চকর্ম থেরাপির মধ্যে কিছু থেরাপি রয়েছে যেগুলো বিশেষ করে আমরা এই ধরনের পার্কিনসন বা কম্পবাতের পেশেন্টদের দিই। সেটা যেমন হলো শিরোধারা হলো, শিরোপিচু হলো, শিরোবস্তি হলো, সর্বাঙ্গ ধারা হলো, সর্বাঙ্গ সেদ হলো, নবরা খিচুড়ি হলো, পিজিচ্ছিল হলো। এই যে ট্রিটমেন্টগুলো রয়েছে স্পেশালি ফর পঞ্চকর্ম পেশেন্ট, এবং তারা এইটা নেওয়ার পর নিজেরাই বলে ডাক্তারবাবু আমরা আগের থেকে অনেক বেটার ফিল করছি। পার্কিনসনের পেশেন্টের একটা স্টিফনেস থাকে, মাসেল স্টিফনেস, সেটাও কমে যায়। এবং হাঁটা চলা বা এই যে শরীরের কাঁপুনিটা, যে সবসময় কাঁপছে, কাঁপুনি ভাবটা, এটাও কমে যায়। এবং তার পাশাপাশি তো মেডিসিন রয়েছে যেখানটা যে মেডিসিনগুলো খেলে উপকার হয়, এবং পার্কিনসন বা কম্পোবাত যাদের রয়েছে তারা ভালো থাকে। এবং এরকম বহু পেশেন্ট এনবিপিতে রয়েছে যারা আজকে কিন্তু পার্কিনসনের ট্রিটমেন্টে আমাদের আন্ডারে আছেন, এবং এরকমও পেশেন্ট যারা সুস্থ হয়ে গেছেন, এখন আর মেডিসিন খান না, আমাদের শুধু গাইডলাইনটা মেনটেন করে ভালো আছেন। একদম ভালো খবর এটা যে ভালো আছেন সকলে। সেরকম ভালো খবর চোখের সামনে দেখতে পারলেও মনটা কিন্তু বেশ ভালো হয়ে যায়, কনফিডেন্সটা বেড়ে যায়, তাই না? তো এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে যারা পৌঁছে যাচ্ছেন তারা কি বলছেন এনবিপি কে নিয়ে, এবং অবশ্যই আপনাদের উদ্দেশ্যে কি বার্তা রইল তাদের তরফ থেকে শুনবো, এবং তারপর ফিরে আসবো অনুষ্ঠানে। আপনার নাম? তাপসী দাস। কোথায় বাড়ি আপনার? কৈখালী রামকৃষ্ণপল্লী। কি রোগে ভুগছিলেন আপনি? আর্থারাইটিস, হাঁটুর ব্যথা। কতদিন ধরে ভুগছেন? তা 10-15 বছর হবে। এর আগে কোনো জায়গায় ট্রিটমেন্ট করেছিলেন? অ্যালোপ্যাথি ট্রিটমেন্ট করেছিলাম, কিন্তু কোনো ইয়ে হয়নি। অ্যালোপ্যাথিকে কোনো সুরাহা পাননি? কোনো সুহারা পাইনি। ডক্টর বি শর্মার কাছে কবে আসেন আপনি? ওনার কাছে তো এসেছি 15 দিন হলো। মানে 2 সপ্তাহ। 2 সপ্তাহ আপনি ওষুধ খেয়েছিলেন ওনার? খেয়েছি। খেয়ে এখন কেমন আছেন? খেয়ে এখন আমি খুবই ভালো আছি। মানে আগের তুলনায় আপনি অনেকটা সুস্থ? অনেকই সুস্থ, হাঁটতেও পারছি। এতদিন হাঁটতে পারতাম না। মানে হাঁটতে পারতেন না, এখন হাঁটছেন? এখন হাঁটতে পারছি। এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের ট্রিটমেন্টে এখন অনেকটা সুস্থ আপনি? ভালো। ওকে। আপনার নাম কি? নাম প্রবীর মণ্ডল। কোথায় থাকেন? সোনারপুর থানার অন্তর্গত নবাসান গ্রাম। আচ্ছা, আপনার কি অসুখ হয়েছিল? অসুখ হয়েছিল আর্থারাইটিস, হ্যাঁ, মানে কোমরের যন্ত্রণা হতো, পায়খানারও সমস্যা ছিল। আচ্ছা, এখানে আপনি কতদিন ধরে ট্রিটমেন্ট করাচ্ছেন? 15 দিন। আচ্ছা, এখানে ট্রিটমেন্ট করিয়ে কেমন এখন আছেন 15 দিনের ওষুধ খেয়ে? আপাতত অনেকটাই ভালো। আচ্ছা, আপনার মানে এমনি আর কি কি সমস্যা ছিল? কোমরের যন্ত্রণা ছাড়াও আর কিছু সমস্যা ছিল? কোমরের যন্ত্রণা ছাড়া আর এই অ্যালার্জি বা এই সব সমস্যাগুলি, কানের
ঠান্ডা লেগে যন্ত্রণা হতো, আচ্ছা, সেটা অনেকটা কমেছে এই 15 তো দিনের 15 দিনে ওষুধ খেয়ে আপনি অনেক উপকার পেয়েছেন। অনেকটা উপকার পেয়েছে। মৌসুমি সরকার, কোথায় বাড়ি? রানীহাটি। কি রোগে ভুগছিলেন আপনি? কোমরের ব্যথা, পায়ের ব্যথা, নার্ভ ব্লক ছিল। কতদিন ধরে এই রোগে ভুগছেন? নার্ভ ব্লকটা কিছুদিন হয়েছিল, কোমরের ব্যথাটা 6-7 বছর। এর আগে কোনো জায়গায় ট্রিটমেন্ট করিয়েছিলেন? হ্যাঁ, অ্যালোপ্যাথি ডাক্তার দেখিয়েছি। অ্যালোপ্যাথিক যে ট্রিটমেন্টটা করিয়েছিলেন তাতে কোনো সুরাহা পেয়েছিলেন? ওই ব্যথা সেরে যেত, আবার ব্যথা হয়ে যেত। মানে যতদিন ট্রিটমেন্ট করিয়েছেন ওষুধ খেলে ঠিক থাকতেন, আবার আগের মতো? হ্যাঁ, ডক্টর বি শর্মার ট্রিটমেন্টে আপনি কতদিন রয়েছেন? মাস 6। মাস 6 মাস ওষুধ খেয়ে এখন আপনি কতটা সুস্থ আছেন? এখন ভালোই সুস্থ আছি। ভালোই হয়েছেন, তাই তো? তাহলে এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে আপনি ট্রিটমেন্টে এখন সুস্থ। সুস্থ আছি। আর রিপোর্ট তো ডাক্তারবাবু বললেন ভালো হয়ে গেছে। আপনার নাম? আমার নাম ধনঞ্জয় দাস। কোথায় বাড়ি আপনার? আমার বাড়ি হচ্ছে ডুমুর ব্লক। কি রোগে ভুগছেন আপনি? আমি এখন ওই পেচ্ছাপের রোগের জন্যই ভুগছি। মানে পোস্টেডের প্রবলেম? Prostate-এর আর কি problem। প্রবলেম আছে আপনার? আর সেরকম কোনো প্রবলেম নেই, কিডনির যে সমস্ত প্রবলেম ছিল। আচ্ছা, হ্যাঁ, আমি- কিডনির সমস্যায় কি আগে ভুগছিলেন? না, আমি কিডনির সমস্যা ভুগিনি। আচ্ছা, তবে পেচ্ছাপটা ক্লিয়ার হচ্ছিল না বলে ওই সমস্যাটা ফিল করছিলেন। ফিল মনে করছি। এর আগে কোনো জায়গায় ট্রিটমেন্ট করিয়েছেন? এই জায়গায় অনেক জায়গায় ট্রিটমেন্ট করেছিলাম, অ্যালোপ্যাথি। অ্যালোপ্যাথিকে ট্রিটমেন্টটা করে কোনো সুরাহা পেয়েছিলেন? পুরা কিছু পাইনি। মানে কিছুই এবার পাননি? কিছুই পাইনি, বেড়ে গেল। আচ্ছা, অ্যালোপ্যাথিকে ট্রিটমেন্ট করে আপনার বেড়ে গেছিল? বেড়ে যাওয়ার পর আমি জুন মাসের 6 তারিখে আমাকে অপারেশনের ডেট দেয়। আমি অপারেশন না করে আমি এই 6 তারিখ অপারেশনটা না করে আপনি ডক্টর বি শর্মার কাছে আসেন? হ্যাঁ, যোগাযোগ করে এবং প্রমোদ শর্মা এবং নিরঞ্জন ভট্টাচার্য আচ্ছা। যোগাযোগ করে আমি ওনার প্রোগ্রাম দেখে এই ওষুধ খেয়ে 15 দিনের ওষুধ খেয়ে আমি যখন সুস্থ হতে লাগলাম। আপনি ওষুধ কতদিন খেয়েছেন? প্রায় 4 মাসের মতন হলো ওষুধ। 4 মাস ওষুধ খেয়েছেন, কিন্তু এখন ওষুধ খেয়ে আপনার যে সমস্যাগুলো ছিল এখন কেমন আছে? এখন আমি পুরোপুরি সুস্থ আছি। মানে পুরোপুরি আপনি সুস্থ বোধ করছেন? করছি। ডক্টর বি শর্মার ট্রিটমেন্টে এখন আপনি অনেকটাই সুস্থ? অনেকটা সুস্থ আছি। এনবিবি ইউনানিয়ান আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে ট্রিটমেন্ট করে আপনি এখন অনেকটা সুস্থ বোধ করছেন, তাই তো? নমস্কার, এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের বিশেষ অনুষ্ঠানে আমাদের সকল দর্শক বন্ধুদের আরো একবার জানাবো অনেক অনেক স্বাগত। অনেক ব্যথার নিরাময় কিন্তু আমরা আপনাদের জন্য করেছি, সেটা যে কোনো ধরনের ব্যথা, সেটা আপনার মনের ব্যথা হতে পারে, সেটা আপনার পেটের ব্যথা হতে পারে, সেটা আপনার মাথার ব্যথা হতে পারে, আপনার অস্থির ব্যথা হতে পারে, আপনার যে কোনো ধরনের ব্যথা বা দীর্ঘদিন যদি কোনো সমস্যা আপনি এমনি ভোগেন, দেখবেন সেটাই কিন্তু আপনার একটা দারুণ ব্যথার কারণ হয়ে যায়। তো যে কোনো ধরনের সমস্যারই আরেকটা নাম কিন্তু ব্যথা। অর্থাৎ আপনার যে কোনো সমস্যার সমাধান যদি আপনি পেতে চান, তাহলে অবশ্যই আপনাকে যোগাযোগ করতে হবে এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে। অনেকে বলে থাকে যে এনবিপিতে কি ধরনের ট্রিটমেন্ট হয়? সব ধরনের ট্রিটমেন্ট হয়। আপনার একটা পিম্পলস থেকে শুরু করে কোনো পেশেন্টের যদি ক্যান্সারও থাকে, তার ট্রিটমেন্টও কিন্তু করেন এনবিপির অভিজ্ঞ চিকিৎসকেরা। সোরিয়াসিস থেকে সোরিয়াটিক আর্থারাইটিসের ট্রিটমেন্টও করে। পাইলস, ফিশার, ফিস্টুলার অপারেশন ছাড়া ভালো করার প্রতিশ্রুতি কিন্তু অবশ্যই এনবিপি দেয়। আপনার অস্থি বা আপনার কোমরের জন্য দরকার নেই কোনো অপারেশনের, শুধুমাত্র মেডিসিন আপনার জন্য যথেষ্ট। তাছাড়া আমাদের পঞ্চকর্মা ডিপার্টমেন্ট অবশ্যই আপনার জন্য ভালো প্রহরীর মতন কাজ করবে, যে আপনাকে কোনোদিন কোনো সময় কোনো বিপাকে কিন্তু ফেলবে না। যে কোনো ধরনের সমস্যার জন্য সে কারণে মানুষের এখন একমাত্র ভরসা এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টার, কারণ এখানে কোনো রকম সাইড এফেক্ট নেই। একটা নির্দিষ্ট সময়ের মধ্যে আপনাকে ভালো করার প্রতিশ্রুতি কিন্তু আমরা দিচ্ছি, এবং তার পাশাপাশি আপনি আপনার সাধ্যের মধ্যে চিকিৎসা করতে পারছেন। তো সবকিছু নিয়ে আজকের অনুষ্ঠানও কিন্তু আমরা শুরু করব। আমাদের সঙ্গে আজকে উপস্থিত রয়েছেন এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অভিজ্ঞ চিকিৎসক ডক্টর এস ভাদুরী। প্রথমেই স্যারকে জানাবো অনেক অনেক ধন্যবাদ এবং স্বাগত। নমস্কার। জীবনের চলার পথটা আমাদের ভীষণ মসৃণ হওয়ার প্রয়োজন, কিন্তু সেখানে গন্ডগোল হয় যখন আমাদের শারীরিক অসুস্থতা হয়, এবং যে কোনো কাজ আপনি তড়বড়িয়ে করতে পারবেন না যখন আপনার অস্থির সমস্যা থাকবে। খুব অল্প বয়সে বার্ধক্যের ছাপ কিন্তু পড়ে যেতে পারে যদি অস্থির সমস্যায় আপনি ভোগেন। তো অস্থির সমস্যা নিয়ে কিন্তু আজকে আমরা আলোচনা করব। অস্থির বিভিন্ন প্রকারের সমস্যা রয়েছে, তার মধ্যে স্যারের থেকে জানতে চাইবো যে কোন সমস্যাগুলো নিয়ে মূলত বন্ধুরা এনবিপিতে পৌঁছে যাচ্ছে। দেখুন, আমাদের এনবিপিতে যারা পেশেন্টরা আসে এই ব্যথার সমস্যা নিয়ে বা জয়েন্ট পেন নিয়ে, তার মধ্যে 2-3টে প্রবলেম খুব বেশি থাকে। সবচেয়ে যেটা বেশি দেখা যায়, আর বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে, সেটা হচ্ছে হাঁটুতে অস্টিওআর্থারাইটিসের প্রবলেম। আর তার সাথে সাথে আরো কিছু প্রবলেম দেখা যায়, যেটা হয়তো কোমরের যন্ত্রণা, লো ব্যাক পেইন বা
লাম্বার স্পন্ডলোসিস, তাছাড়া সার্ভাইকাল স্পন্ডলোসিস, ঘাড়ের যে স্পন্ডলোসিসটা হয়, এই প্রবলেমগুলো খুব কমন। এবং দেখা যায় ব্যথার সমস্যা নিয়ে যদি 10 জন আসে, 9 জনেরই এই 3 ধরনের প্রবলেমের মধ্যে যে কোনো একটাই আছে। তো এটাই আজকালকার কিন্তু একটা লাইফস্টাইল ডিজিজ হয়ে দাঁড়িয়েছে। একদম। তো এই সমস্যা নিয়ে সচেতনতা বাড়ানোর প্রয়োজনীয়তা রয়েছে, সঠিকটা জানার প্রয়োজনীয়তা রয়েছে যে অস্থির সমস্যার নিরাময়টা আপনারা কোথা থেকে পাবেন। আমরা বেশিরভাগ সময় আপনাদের ফোন পাই আর আপনারা বলে থাকেন মেডিসিন খাচ্ছি কিন্তু কোনো লাভ হচ্ছে না, কোনো কাজ হচ্ছে না। কেন কাজ হবে না? মেডিসিনের কাজটাই তো কাজ দেওয়া, কেন মেডিসিন আপনার জন্য কাজ করে উঠতে পারছে না? তাই সঠিক মেডিসিন নেওয়ার দরকার রয়েছে, সঠিক পদ্ধতির প্রয়োজনীয়তা রয়েছে, সঠিক অভিজ্ঞ চিকিৎসককে নির্বাচন করার দরকারটা রয়েছে। ঠিক সবকিছু আপনি কিন্তু একসাথে পেয়ে যাবেন এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে। আসবো আলোচনায়, তবে তার আগে দেখবো কে আছেন। নমস্কার। হ্যাঁ, আমি দিনহাটা কালীবাড়ি থেকে বলছি। আমার নাম হচ্ছে প্রফুল্ল চক্রবর্তী। কি সমস্যা আছে? সমস্যা 3-4 থেকে আগে গরম চা খাচ্ছিলাম। তো গরম চা খেতে গিয়ে হঠাৎ করে বরফটা বুঝতে পারিনি কতটা গরম চাটা, জিভ পুড়ে যায়, মানে জিভটায় গরম ভাবটা লেগে যায় এবং তারপর থেকে জিভের ওই জায়গাটা কালো হয়ে গেছে এবং জায়গাটা যথেষ্ট ব্যথা করে আছে আর কোনো খাবারের স্বাদ পাচ্ছি না। এই মুহূর্তে আমার কি করা প্রয়োজন? আচ্ছা, প্রথম কথা বলবো, আপনি শুনতে থাকুন, আমি বলছি। প্রথম কথা হচ্ছে জিভ পুড়ে গেছে, জিভের কোনো স্বাদ পাচ্ছেন না। কারণ হচ্ছে যেখানে পুড়ে যায় জিভ, সেখানে আমাদের যে টেস্ট বার্ডস গুলো থাকে সেগুলো কিন্তু ড্যামেজ হয়, আর তার জন্যই আপনি স্বাদ পাচ্ছেন না। আর তাছাড়া ওই কালো যেটা বলছেন ওটা কিন্তু পার্মানেন্ট থাকবে না, ওটা ঠিক হয়ে যাবে, ঠিক আছে। জিভের মধ্যে কোনো রকম যদি জিভ আমাদের পুড়ে যায় বা ধরুন আমরা খেতে গিয়ে মুখের ভেতরটা কোনো সময় ফোসকা পড়ে যায়, সেটা কিন্তু বেশি দিন থাকে না। হ্যাঁ, কষ্ট হবেই, কারণ ফোসকাটা যতক্ষণ না ফেটে যাচ্ছে ততক্ষণ কিন্তু আপনার প্রবলেমটা হবে, আর একটু চামড়া ওখান থেকে তখন চলে আসবে বেরিয়ে। কিন্তু আলটিমেটলি আমাদের যে মুখের ভেতরে যে স্যালাইভা থাকে, এটা কিন্তু হেল্প করে আমাদের ওই জিনিসগুলো সেরে যাওয়ার জন্য। তো এর জন্য আলাদা করে কোনো দরকার নেই মেডিসিনের। তবে যদি আপনি দেখছেন আপনার মুখের ভেতরে কোন রকম আলসার জাতীয় কিছু দেখা যাচ্ছে, তাহলে কিন্তু অবশ্যই বলবো এসে আমাদের সাথে যোগাযোগ করবেন। তার কারণটা হচ্ছে এই যে আলসারটা কিন্তু ঠিক নয়, ওটার জন্য কিন্তু ট্রিটমেন্ট করাতে হবে। কারণ পুড়ে গেছে, সেখান থেকে যেটা প্রবলেম আছে এটা কিছুদিনের মধ্যেই ঠিক হয়ে যাবে, ঠিক আছে। হয়তো এখন একটু কষ্ট হবে, আর এটাকে মানে যাতে আপনি কষ্ট কম পান তার জন্য একটাই করবেন যে অতিরিক্ত গরম খাবার খাবেন না, একটু হালকা ঠান্ডা জিনিস খাবেন, আর তার সাথে স্পাইসি কিছু খাবেন না। তাহলে ওখানে যদি একটু জ্বালা জ্বালার ব্যাপারটা থাকে সেটা কিন্তু কম হবে। আর যদি দেখছেন যে কোনোভাবে আপনার মুখে আলসার জাতীয় কিছু হয়েছে, তাহলে কিন্তু যোগাযোগ করবেন। আর ব্রাশ যখন করবেন দেখবেন ওই জায়গাগুলোতে যাতে ডাইরেক্ট গিয়ে হিট না করে, তাহলে কিন্তু ওখানে ওই জায়গাটা কিন্তু কি হবে যে আরো খসখসা হয়ে যাবে, ঘষে যেতে পারে জায়গাটা, ঠিক আছে, মানে রাপচার হতে পারে। তো এগুলো একটু অ্যাভয়েড করবেন। আর একবার বলবো, যদি আপনার যদি মনে করছেন যে না আমার এটা অনেক দিন হয়ে গেছে ঠিক হচ্ছে না, তাহলে কিন্তু বলবো একবার আমাদের কাছে এসে এনবিপি তে আপনি দেখিয়ে নিন। একদম ঠিক কথা। তবে অনেক ক্ষেত্রে আপনার গাড়ি আপনি যেমন ইচ্ছা কিন্তু ব্যবহার করতে পারেন, আপনার বাড়ি আপনি যেমন ইচ্ছা করে সেখানে থাকতে পারেন, বা আপনার কোনো গুরুত্বপূর্ণ জিনিস সেটাকে যেমন ইচ্ছা আপনি কিন্তু ব্যবহার করতে পারেন। কিন্তু আপনার শরীর, তাই পুরোপুরি অধিকার অবশ্যই আপনার আছে, তাই যেমন ইচ্ছা আপনি কিন্তু তাকেও পরিচালনা করতে পারেন। কিন্তু তাতে কি সমস্যা হবে? খুব অল্প বয়সে আপনার বিভিন্ন রকমের সমস্যা চলে আসবে। তো যেমন ইচ্ছা জীবনযাত্রায় কি আমাদের এত অল্প বয়সেও তাড়াতাড়ি সমস্যাকে ডেকে আনার অন্যতম একটা বড় কারণ? হ্যাঁ, এটা দেখুন, আজকাল যেই বিভিন্ন রোগ হচ্ছে বেশিরভাগ গুলোই কিন্তু লাইফস্টাইল ডিজিজ। আগে কি বলা হতো ক্রনিক ডিজিজ, এখন কি বলছে তাকে, ওই ক্রনিক ডিজিজটাকেই বলছে লাইফস্টাইল ডিজিজ। কারণ দেখা গেছে যে যত প্রবলেম গুলো সৃষ্টি হচ্ছে তার মানে ডেইলি যেটা লাইফস্টাইল আছে তার কারণেই কিন্তু হচ্ছে। যে আপনি যেটা বললেন অল্প বয়সে হয়ে যাচ্ছে প্রবলেমগুলো, একেবারেই কিন্তু সেটা লাইফস্টাইলের জন্য। ধরুন একজন ব্যক্তি, সে হয়তো খুব বেশি কম্পিউটারে বসে কাজ করে, সে হয়তো সারাদিন 8 থেকে 10 ঘন্টা কম্পিউটার নিয়ে কাজ করছে। এবার উনি যখন কম্পিউটারে কাজ করছে, ওনার কি হচ্ছে, মাথাটাকে কিন্তু সবসময় সামনের দিকে ঝুঁকে কাজ করতে হচ্ছে, যেহেতু কম্পিউটারটা টেবিলে রয়েছে, সেটা একটা ল্যাপটপ হোক বা পিসি হোক। দিনের পর দিন এইভাবে যখনই সে কাজ করে যাবে, দেখা যাবে তার যে ঘাড়ের যে কার্ভটা, মানে যে শেপটা তার ঘাড়ের থাকে, ঘাড়ের হাড়ের, সেটা কিন্তু ঠিক রিভার্স হওয়া শুরু হয়। মানে ঠিক
ঠিক উল্টোটা হয়ে যাচ্ছে। এবার যে কোনো কিছুকে আপনি যদি জোর করে করতে চান, যেটা নর্মাল আছে তার থেকে উল্টোটা করতে যান, তখনই কিন্তু ব্যাঘাত ঘটবে। কি হবে, আপনার যখন হাড়গুলো ঠিক উল্টো দিকে শেপ নেওয়া শুরু করলো, ঘাড়ের হাড়গুলো, তখন ওখানে কি হবে, আমাদের যে ব্লাড সার্কুলেশন তাতে অবস্ট্রাকশন আসবে, আর নার্ভস গুলো কি কম্প্রেসড হতে পারে, মানে চাপ লাগতে পারে। যখনই এই ব্যাপারটা হবে দেখবেন সেখানে আপনার কিন্তু কয়েকটা প্রবলেম আপনি দেখতে পারবেন। ফার্স্ট যেটা দেখতে পারবেন বা রিয়েলাইজ করবেন সেটা হচ্ছে ব্যথার সেন্সেশন আপনি পাবেন। তার সাথে সাথে ওটা যদি আরো বেশি সিভিয়ার হতে থাকে বা গাড়িয়ে যেতে থাকে, কোনো ট্রিটমেন্ট করা হলো না, তাহলে দেখবেন সেখানে কি প্রবলেম আসছে, যে ইনফ্লেমেশন মানে ফোলা ভাব আসবে। তারপর দেখবেন জায়গাটা অনেক গরম থাকছে এবং দেখবেন একটা রেডনেস এসছে। তখন আমরা কি বলি, সাধারণত আমরা যেটা সার্ভাইকাল স্পন্ডোলোসিস বলি, তখন কিন্তু ওটা কনভার্ট হয়ে গেল স্পন্ডেলাইটিস। আইটিস কথাটা যেখানেই থাকে, আমি যে প্রবলেমগুলো বললাম সবগুলোই কিন্তু আছে। ইনফ্লেমেশন কিন্তু থাকবে, রেডনেস থাকবে, হট থাকবে জায়গাটা, এই ব্যাপারগুলো কিন্তু থাকবে। সেম জিনিস হয় আমাদের কোমরের জন্য। দিনের পর দিন, ঘন্টার পর ঘন্টা কোমরে বসে বসে কাজ করছেন বা অতিরিক্ত ড্রাইভ করছেন, গাড়ি বা টু হুইলার ড্রাইভ করছেন, কিন্তু কোনো এক্সারসাইজের মধ্যে থাকছেন না। যখনই এটা কেউ করবে তাহলেই দেখতে পারবেন তার কিন্তু কোমরের প্রবলেমটাও বেড়ে যাচ্ছে। একদম, এটা খুব সত্যি কথা। আমাদের আশেপাশে প্রচুর মানুষের সাথে কিন্তু এটা হয়, কারণ বর্তমানে বেশিরভাগ সময়ের কাজটা বা বেশি সংখ্যক মানুষের কাজটা কিন্তু কম্পিউটারের সামনেই হয়। ফলে সারাদিন বসে থাকা, একভাবে মাথা নিচু করে তাকিয়ে থাকা, ফলে ঘাড়ে ব্যথা, কোমরে ব্যথা, হাঁটুতে ব্যথা, ভুঁড়ি বেড়ে যাচ্ছে। এই সমস্যাগুলো ভীষণ কমন সমস্যা। তবে কাজ তো আপনাকে করতে হবে, পাশাপাশি করতে হবে এক্সারসাইজ, পাশাপাশি নিজেকে ভালো রাখতে হবে, ভালো বাঁচতে হবে। তবে কিন্তু কাজের সাথে আপনার ভালো থাকাটাকে ব্যালেন্স করে নিয়ে আপনি এগোতে পারবেন। কে আছেন একটু শুনবো। নমস্কার। নমস্কার, প্রীতম দাস বলছি। কোথা থেকে? আমি বলছিলাম বনগা থেকে। বনগা থেকে, হ্যাঁ বলুন, কি সমস্যা প্রীতম বাবু? হচ্ছে আমার না মানে দাঁড়িয়ে থাকলে পা না ফুলে যাচ্ছে। পায়ের কোন জায়গাটা ফুলছে? মানে পাটা, পুরো পাটাই ফুলে, পায়ে যেটা পুরোটা পা ফুলে ফুলে যাচ্ছে। আর আমি যখন টিপছি পায়ে যখন সেটা বসে যাচ্ছে। এটা মাস 6-7 ধরে দেখছি আমি। আচ্ছা, আপনি কোনো ডাক্তার দেখিয়েছেন? না, সেভাবে ডাক্তার দেখানো হয়, আমি কমে যায়, দাঁড়িয়ে থাকলে দেখছি এটা হচ্ছে, তারপরে শুয়ে থাকছি বা বসছি বা কোনো অসুবিধা। আপনার কি চেহারা কেমন, ভারী না পাতলা? তাও তোমার 78-80। আচ্ছা, তার মানে ভারী চেহারাই বলবো, তাই তো? হ্যাঁ। আচ্ছা, আপনি শুনতে থাকুন, আমি বলছি। দেখুন, এই মেন ব্যাপারটা, পা ফুলে যাচ্ছে, পা কমে যাচ্ছে। এখানে দেখুন আপনার কিন্তু একটা ব্লকেজ থাকবে, আপনার পায়ের যে শিরাগুলো আছে তার মধ্যে কিন্তু ব্লকেজ থাকবে। যখনই কোনো রকম ব্লকেজ থাকে বা বডিতে জল রিটেইন হয়ে যায়, তখনই কিন্তু দেখা যায় ফুলছে। ঠিক আছে, সেটা আমরা কখন দেখি, একটা কেস দেখি কখন, যখন কিডনির কোনো সমস্যা হচ্ছে, তখন কিন্তু আমাদের দেখি যে পা ফোলার একটা প্রবলেম থাকে। এছাড়াও যখন দেখবেন কোনো আপনার ব্লকেজ থাকছে, মানে ব্লাড সার্কুলেশন ঠিক মতো হচ্ছে না পায়ে, বা নার্ভের ওপরে কম্প্রেশন আসছে, সেখানেও কিন্তু আমাদের ফুলে যায়। এবার দাঁড়ালে কি হচ্ছে, আপনার ওজনটা এতই বেশি, শরীরের পুরো চাপটা কিন্তু আপনার পায়ের উপরে পড়ছে। সেই সময় সবারই পড়ে, আপনার পড়ছে, কিন্তু যেহেতু আপনার ওজন বেশি, সেক্ষেত্রে প্রবলেমটা কিন্তু আস্তে আস্তে বাড়ছে। এর জন্য কিন্তু প্রপার ট্রিটমেন্ট আছে। এটা ট্রিটমেন্ট, আপনি পা ফুলেছে, ফোলা কমানোর ওষুধ খেলেন, কমে গেল, এরকম নয় ব্যাপারটা। দেখতে হবে ইনভেস্টিগেশন করে যে কি কারণে আপনার এই পাটা ফুলছে। সেখানে কোন রকম এক্সরে বা ধরুন সিটি স্ক্যান, এমআরআই, এই ধরনের যেসব টেস্টগুলো হয়, সেই টেস্টগুলো করিয়ে দেখতে হবে যে কি প্রবলেমটা থেকে এটা হচ্ছে। সেই প্রবলেমটা যখনই ফাইন্ড আউট হয়ে গেল, মানে আমরা জানতে পারলাম, তারপর তার কিন্তু চিকিৎসা হবে। এই চিকিৎসা দুরকম হয় আমাদের এনবিপিতে। একটা হচ্ছে আমাদের মেডিসিনের মাধ্যমে হয়, তার সাথে সাথে কি হয়, আমাদের যেটা পঞ্চকর্মা থেরাপি, এই দুটোর কম্বিনেশনে যখন ট্রিটমেন্ট হয়, অনেক সমস্যা, মানে খুব জটিল সমস্যাও কিন্তু ঠিক করে দেওয়া যায়। একদম। তো সবকিছুর জন্য যোগাযোগ করতে হবে। আর ইদানিং কিন্তু পঞ্চকর্মা নামটা আপনাদের মুখে মুখে, প্রায় অনেক পেশেন্ট বা অনেকেই আমাদের ভিউয়ার্সরা ফোন করে বলেন যে আপনাদের ওখানে পঞ্চকর্মা হয় না। শুনেছি পঞ্চকর্মার খুব ভালো রেজাল্ট, শুনেছি পঞ্চকর্মা করলে খুব তাড়াতাড়ি সমস্যা থেকে রিকভার পাওয়া যায়। সবটা ঠিক শুনেছেন, কিন্তু সবার আগে যেটা জরুরি, সেটা আপনাকে যোগাযোগ তো করতে হবে। বাড়িতে বসে আপনি শুনছেন ভালো কথা, কিন্তু সেটা নিজের উপর প্রয়োগ কবে হবে? যবে আপনি আসবেন আমাদের চেম্বারে। আপনাদের বাড়ির কাছাকাছি চেম্বার রয়েছে, জানতে হলে 9830235527 বা 37 নাম্বারে কিন্তু ফোন করতে একদম ভুলবেন না। কে আছেন একটু শুনবো। নমস্কার। হ্যালো। হ্যালো, কে বলছেন? আমি তারকেশ্বর থেকে বলছি। তারকেশ্বর থেকে, কি সমস্যা আছে? একটু গ্যাস অম্বলের, একটু বড়িটাও বাড়ছে।
গ্যাস অম্বলের সমস্যা, ভুঁড়ি বাড়ছে। বয়স কত আপনার? 23 বছর। 23? হ্যাঁ। আচ্ছা, আপনার ওজন কত? 60। হাইট কত? হ্যাঁ, হাইট ওই 4.5 ফুট। আচ্ছা, 5-এর কম, তাই তো? আচ্ছা, আপনার ওয়েট বাড়ছে, 23 বছর বয়স বললেন। আচ্ছা, আপনি কি ধরনের কাজকর্ম করেন আপনি? বাড়িতেই স্টাডি করছি। আচ্ছা, বাড়িতেই থাকেন। ঠিক আছে, আপনি শুনুন, আমি বলছি। প্রথম কথা হচ্ছে যে মানুষের ওজন বেড়ে যায় কেন, তার কয়েকটা কারণ থাকে। এটা আগে বুঝতে হবে। আপনার ভুঁড়িটা বাড়ছে বললেন, প্রথম কারণ যেটা হয়, আমরা সঠিক যদি খাবার না খাই, এটা হচ্ছে একটা প্রথম কারণ। যে আপনি যে খাবারগুলো খাচ্ছেন সেটা কি আপনার জন্য উপযুক্ত, এটা হচ্ছে ফার্স্ট কারণ। দ্বিতীয় কথাটা হচ্ছে যে আপনি কোন সময় খাচ্ছেন। আমাদের আয়ুর্বেদ মতে বলছে যে আমাদের খাবারের টাইমটা হচ্ছে সূর্য যখন উদয় হবে, সূর্য যখন উঠছে আকাশে তখন থেকে শুরু হবে, এবং সূর্যাস্ত হলে আমাদের খাওয়াটা কমপ্লিট হয়ে যাওয়ার কথা। এটাই হচ্ছে নিয়ম। কিন্তু আজকালকে আমাদের লাইফস্টাইলটা বদলে গেছে, অত তাড়াতাড়ি কেউই খেতে পারে না, কারণ বিভিন্ন ধরনের কাজকর্মে সবাই ব্যস্ত থাকে। কিন্তু চেষ্টা করতে হবে যে যতটা আর্লিয়ার ডিনারটা যত তাড়াতাড়ি করা যায় তত ভালো, এবং খাবার পরে অ্যাটলিস্ট 1-1.5 ঘন্টা মিনিমাম রেস্ট নিয়ে তারপরে কিন্তু ঘুমোতে যাও। মানে খাওয়ার পরেই বিছানায় চলে গেলাম, এটা একেবারে করা উচিত না। আচ্ছা, এটা গেল। দ্বিতীয় কথা হচ্ছে দেখতে হবে আপনার মেটাবলিজমটা কেমন আছে, মানে আপনার যে পাচন ক্রিয়াটা কাজ করছে সেটা কত তাড়াতাড়ি এনার্জিতে কনভার্ট করতে পারছে আপনার খাদ্য খাবারগুলোতে। এটার উপর নির্ভর করে কিন্তু আপনার যে ওজনটা বাড়ছে, ফ্যাট বাড়ছে, ঠিক আছে, এটা। এবং এটা কিভাবে আপনি মেনটেন করবেন, মেটাবলিজমটাকে ভালো রাখবেন? প্রথম কথা, বিভিন্ন ধরনের খাদ্য খাবার খাবেন, তার মধ্যে ভেজিটেবলস ফ্রুটস বেশি রাখবেন। তার সাথে কিছু ফিজিক্যাল অ্যাক্টিভিটিস করতে হবে। মানে আপনি বাড়ির বিভিন্ন কাজ করছেন, ওটা ফিজিক্যাল অ্যাক্টিভিটিস এর মধ্যে পড়বে না। একটা প্ল্যান্ড ওয়েতে আপনি যখন কিছু করবেন, হয়তো আপনি নাচ করতে পারেন, আপনি যোগা করতে পারেন, আপনি কোনো জিমে যেতে পারেন, আপনি শুধু হাঁটাচলা করতে পারেন, এরকম ফিজিক্যাল অ্যাক্টিভিটিস যেখানে ধরুন আপনার কিছু ঘাম ঝরবে। তো এরকম ভাবে যখন করবেন তাহলেও আপনার কিন্তু ক্যালোরিটা বার্ন হবে এবং মেটাবলিক রেটটা কিন্তু ঠিক থাকবে। তো এই সব কিছু নিয়ে আপনার হচ্ছে ওজন বেড়ে যাওয়াটা। এইবার বলবো যে ওজন বাড়লে আরো কি কি প্রবলেম হয়। ওজন বাড়ার সাথে সাথে দেখবেন অনেকেরই আছে যাদের ডাইজেশনের প্রবলেম থাকে, কারণ বললাম মেটাবলিজমটা ঠিক হয় না, সেখানে পাচন ক্রিয়াটা ঠিক মতো কাজ করে না, মানে সেখানে ডাইজেশনের প্রবলেম আসতেই পারে। এবং এই ডাইজেশনের প্রবলেমের মধ্যে খুব আমরা দেখতে পারি কি হয়, অ্যাসিডিটি হয়, গ্যাস হয় এবং কনস্টিপেশন হয়। এই 3টে প্রবলেম কিন্তু আমরা খুব দেখতে পারি। তো এইগুলোকে ঠিক করতে গেলে আপনার প্রপার ট্রিটমেন্ট করতে হবে। প্রপার ট্রিটমেন্ট করতে হলে আপনি আসুন আমাদের হেল্পলাইন নাম্বারে কল করে, আপনার কাছাকাছি কোথায় এনবিপির চেম্বার আছে, এটা যদি আপনি ঠিক মতো কিছুদিন কন্টিনিউ করেন ট্রিটমেন্ট, তাহলে দেখবেন আস্তে আস্তে এই প্রবলেমটা থেকে ঠিক হয়ে গেছে। একদম। আর একটা সম্পর্কের সাথে একটা সম্পর্ক কিন্তু ওতপ্রোতভাবে যুক্ত। মানে আপনার যদি ওজনও বৃদ্ধি পায়, দেখবেন সেখান থেকে আপনার পেটের সমস্যা আসছে, আপনার অস্থির সমস্যা আসছে, ধীরে ধীরে আপনার হার্টের সমস্যা আসছে, ধীরে ধীরে আপনার নিঃশ্বাস নিতে সমস্যা হচ্ছে। মানে প্রত্যেকের সাথে প্রত্যেকে কোথাও মালার মতন কিন্তু গাঁথা রয়েছে। তাই একটা সম্পর্ককেও কিন্তু বা একটা সমস্যাকেও কিন্তু আপনি যদি নিয়ে আসেন, তাহলে প্রত্যেকটা সম্পর্ক আপনা আপনি চলে আসবে। অর্থাৎ প্রত্যেকটা সমস্যাকে আপনি কিন্তু নিমন্ত্রণ জানালেন আপনার নিজের জীবনে। তাই সমস্যামুক্ত জীবনযাপন করতে হলে একটা ভুলও করা যাবে না, একটা সমস্যাকেও কিন্তু নিমন্ত্রণ দেওয়া কিন্তু যাবে না। স্ক্রিনে যাচ্ছে আমাদের ফোন নাম্বার 9830235527 বা 37। এই নাম্বারে আপনাদের ফোন করতে হবে, কথা বলতে হবে, এনবিপিতে পৌঁছতে হবে, আর সারা জীবনের জন্য নিজেকে সুস্থ আর সুন্দর রাখতে হবে। কে আছেন বলবেন? নমস্কার। নমস্কার। হ্যাঁ, কে বলছেন? আমি বর্ধমান থেকে বলছিলাম। কি সমস্যা আছে? সমস্যা হচ্ছে আমার পেটে, খাওয়ার পর পেট ব্যথা করে। খাওয়ার পর পেট ব্যথা করে। বয়স কত আপনার? বয়স হচ্ছে 37 বছর। 37। আর আপনার পটি ক্লিয়ার হয়? না না, ক্লিয়ার হয় না। আর কোন জায়গাটায় ব্যথা করে? পেটে জাস্ট ওই নাভির উপরে। নাভির উপরে। আর আপনার যে পায়খানাটা হয় যখন মলটা ত্যাগ করেন, তা সেখানে কি মানে মিউকাসের মতো কিছু দেখতে পান? মানে আমাশার মতো কিছু দেখতে পান যে? আছে ওটা। আচ্ছা, আর এটা খাবার খেলে তারপরে মোচড় দিয়ে ব্যথা করে, তখন কি পটি হয়? আচ্ছা, আপনি শুনতে থাকুন, আমি বলছি। দেখুন, আয়ুর্বেদ মতে বলা হচ্ছে যে কোনো রোগের সৃষ্টি হয় কখন, যখন শরীরের মধ্যে
অপক্ক আম মানে যেটা মানে আনডাইজেস্টেড জিনিস, যেগুলো মানে হজম হয়নি, সেগুলো যদি জমে থাকে সেটাকে আয়ুর্বেদিকের ভাষায় বলছে আম, অপক্ক আম। এইটা যখন পেটের মধ্যে সৃষ্টি হয় তখন বিভিন্ন রোগ হয়। কেমন? যদি এই আমটা কোনোভাবে আমাদের লিভারে গিয়ে বসে থাকে তাহলে দেখা যাবে যে লিভারের রোগ হয়েছে। যদি দেখা যাচ্ছে এটা হার্টে গিয়ে বসে থাকছে তাহলে হার্টের সমস্যা হতে পারে। যদি দেখা যাচ্ছে এটা কোনো জয়েন্টে গিয়ে দাঁড়িয়ে থাকছে তাহলে জয়েন্টের প্রবলেম হতে পারে। এমনকি যদি ওটা পেটেই বসে থাকে তাহলে কিন্তু আমাদের পেটের সমস্যা হয়। এবং পেটের সমস্যার মধ্যে এইটা কিন্তু একটা অনেক বড় সমস্যা, যেটা আমাশয় বলা হয়। ঠিক আছে, এটা কিন্তু দীর্ঘদিন ধরে এক একজন ক্যারি করে বেড়ায়, যে নিয়ে বেড়ায়, ধরুন কারো 20 বছর 25 বছর ধরে। এগুলো যখন থাকে তাহলে কিন্তু শরীরের মধ্যে যে পুষ্টি আমরা খাদ্য খাবারগুলো খাচ্ছি সেগুলো কিন্তু ঠিকমতো ব্লাডে পৌঁছয় না, আর ব্লাডে না পৌঁছলে আমাদের প্রত্যেকটা কোষে কোষে কিন্তু পৌঁছতে পারছে না। তখন সেই ব্যক্তির দেখবেন গ্যাস, অ্যাসিডিটি এগুলো প্রবলেম থাকতে পারে। বা যাই খাবে সবসময় কিন্তু একটা দেখা যাবে যে একটা বেগ পেট পাচ্ছে। সেটা কি মানে আইবিএস এর মতো সমস্যাও কিন্তু এটা থেকে চলে আসে। অনেক সময় দেখবেন স্টুল খুব পাতলা হয়ে যাচ্ছে, অনেক সময় দেখবেন খুব কষে যাচ্ছে। এবং এই যে পেটের মধ্যে মোচড় দিয়ে তারপরে স্টুলটা হওয়া, এটা কিন্তু একটা আমাশয়ের লক্ষণ। তো এটাকে নিয়ে বেড়াবেন না, কারণ এটা কিন্তু আপনার শরীর পুরো ধ্বংস করে দেয়। অনেকেই বোঝে না, ভাবে যে এটা আছে তো কি করব। এর প্রপার ট্রিটমেন্ট আছে, আয়ুর্বেদায় এর প্রপার ট্রিটমেন্ট করালে কয়েক মাসের মধ্যেই দেখবেন আপনার কিন্তু এটা আস্তে আস্তে ঠিক হয়ে গেছে। এবং বারে বারে ওটা ঘুরে আসবেন না, যে আপনার সেরে গেলেন, ওষুধ খেলেন, বন্ধ হয়ে গেল, আবার হবে, তা কিন্তু এটা হবে না, ঠিক হয়ে যাবে। একদম। পেটের সমস্যা জর্জরিত মানুষদের বলবো যে আপনাদের কিন্তু ঠিকানা হতেই পারে এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টার। কারণ জানেন পেটের সমস্যার সব থেকে ভালো মেডিসিন কিন্তু আয়ুর্বেদে লুকিয়ে রয়েছে। আর আয়ুর্বেদ নিয়ে যারা সব থেকে ভালো রিসার্চ করছেন, সব থেকে ভালো সাকসেস পেয়েছেন, তারা অবশ্যই এনবিপির চিকিৎসকেরা। সে কারণে পেটের সমস্যা মানে একমাত্র আপনাদের গন্তব্যস্থল কিন্তু এনবিপি। স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে আপনার বাড়ির কাছাকাছি চেম্বার সম্পর্কে জানতে কিন্তু ভুলবেন না। কে আছেন বলবেন? নমস্কার। নমস্কার, আমি যাদবপুর থেকে বলছি। হ্যাঁ, কি সমস্যা আছে? সমস্যা বলতে গেলে আমার মানে খাইলে ধরো সকালে টিফিন করলাম, দুপুরের পরে আর কোনো খাওয়ার খিদে থাকে না, হ্যাঁ, আর রুচি থাকে না। আপনি কি বাইরের খাবার বেশি খান? হ্যাঁ, বাইরে খাওয়াটা বেশি খেতে হয়, বাইরে কাজ তো আমার। আচ্ছা আচ্ছা। আর বলছি আপনার পটি ক্লিয়ার হয় কি? না, পটি এতটা ক্লিয়ার হয় না। বয়স কত আপনার? বয়স ওই 46। আচ্ছা, ঠিক আছে, আপনি শুনতে থাকুন, আমি বলছি। দেখুন, প্রথম কথা যেটা বলবো যে আমাদের ফুড হ্যাবিটটা ঠিক রাখতে হয়, তাহলে আমাদের পেট কিন্তু ঠিক থাকবে। আপনি যে বাইরের খাবারগুলো খাচ্ছেন তার মধ্যে যে তেল মশলা এবং রান্নার পদ্ধতি যা যা আছে সেটা কিন্তু খুব হেলদি হয় না। ঠিক আছে, আপনি যত ভালো জায়গা থেকেই খাবেন, যে তেলটা ওরা ইউজ করছে সেটা কিন্তু বাড়িতে ইউজ করা তেলের মতো হবে না। তো সেটা একটা প্রবলেম। দ্বিতীয়ত, যে রান্না যেটা করছে তার যে কম্বিনেশন, কার সাথে কি মেশাচ্ছে, সেগুলো একটা বড় ব্যাপার। যেমনি আমি একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন, যে ধরুন আপনি যখন মাছ খাচ্ছেন, মাছের কোনো প্রিপারেশন বা মাছ দিয়ে ভাত খাওয়ার যখন আপনি বসছেন, সে পাতে একসাথে কিন্তু দুধ খাওয়া চলবে না। এটা হচ্ছে একটা বড় ব্যাপার। আবার ধরুন আপনি মাংস রান্না করছেন, সেখানে কিন্তু উচিত না যে তার মধ্যে দই দিয়ে রান্না করাটা। ঠিক আছে, কারণ সবগুলোর এক একটা কিন্তু নিয়ম আছে, কোন কম্বিনেশনের সাথে কোনটা চলবে, এগুলো একটা ব্যাপার থাকে। তো এটা একটা ব্যাপার। তো বাইরের খাবারে কিন্তু ওরকম এই নিয়মগুলো মেনে রান্না করা হয় না। আর দ্বিতীয়ত আরেকটা ব্যাপার, যে আপনি যে খাচ্ছেন, গ্যাস অ্যাসিড কেন হচ্ছে? কারণ আপনার হচ্ছে কনস্টিপেশন হচ্ছে। কনস্টিপেশনটা কেন আসছে? যে আপনার খাদ্য খাবারের ধরনটা ঠিক নেই। প্রথমে তাহলে আপনার কি করতে হবে একটু জেনে নিন। আপনার যেটা করতে হবে, ঘুম থেকে উঠে ফার্স্ট 1 গ্লাস হালকা গরম জল খাবেন, তারপরে কিছু হালকা যোগাসন বা কোনো এক্সারসাইজ করবেন, তারপরে আপনি পটিতে যাবেন। দেখবেন পটিটা তখন কিন্তু ক্লিয়ার হবে। প্রথম দিনেই হবে না, কিন্তু কয়েকদিন করতে করতে এই হ্যাবিটটা হবে এবং পটিটা ক্লিয়ার হবে। সারাদিনে 2.5 থেকে 3 লিটার জল খাবেন যদি নর্মাল লাইফস্টাইল হয়। যদি খুব বেশি পরিশ্রম করছেন বা খুব ঘেমে যান, তাহলে আরেকটু জল বাড়িয়ে দেবেন। এটা গেল। রাতে শোয়ার সময়ও কিন্তু হালকা গরম জল খেয়েই শোবেন। আর মাঝখানে যে টাইমটা, আপনার খাবারের টাইমটা, ঘুম থেকে ওঠার পর খুব তাড়াতাড়ি ব্রেকফাস্ট করবেন, হালকা ব্রেকফাস্ট। ডিনারটাও খুব হালকা করবেন। মাঝের খাবারটা যেটা, সেটা কিন্তু আপনি সব রকম, যত রকম ভ্যারাইটিস খাদ্য খাবার আপনি রেগুলার খেতে চান, সেগুলো কিন্তু খাবেন। সেখানে ধরুন প্রোটিন, কার্বোহাইড্রেট, ফ্যাট,
সবই থাকবে, মিনারেলস ভিটামিনস থাকবে বেশি আপনার ভেজিটেবলসে। তো এগুলো সব রকম মিলিয়ে মিশিয়ে এক এক দিন এক এক রকম আইটেম বানিয়ে বানিয়ে খাবেন। টাইমটা মোটামুটি ধরে নেবেন যে 12টা থেকে 1টা, এই টাইমটাই কিন্তু আমাদের মাথার ওপর সূর্য থাকে, মানে সূর্য একদম সবচেয়ে ওপরে থাকে। আর এই টাইমটাই কিন্তু আমাদের পাচন ক্রিয়াটা সবচেয়ে ভালো কাজ করে। আমাদের যে ডাইজেস্টিভ ফায়ার, ঠিক আছে, জঠাগ্নি বলা হয়, সেটা কিন্তু সবচেয়ে বেশি পাওয়ারফুল থাকে এই টাইমে। তার জন্য এই টাইমে খাওয়ার চেষ্টা করবেন। একদম। যিনি আছেন তিনি আমাকে 1 মিনিট একটু সময় দিয়ে দেবেন, একটু চেম্বারগুলো সম্পর্কে একটু বলে রাখবো, কারণ চেম্বার আমাদের বহু জায়গায় রয়েছে। হেরিয়ায় আমাদের চেম্বার রয়েছে, ডক্টর এ হালদারকে পাচ্ছেন, মেছেদায় ডক্টর এন ভট্টাচার্যকে পেয়ে যাচ্ছেন, হলদিয়ায় পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে, বর্ধমানে পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, আসানসোলে আপনাদের চেম্বার রয়েছে, পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে, শিলিগুড়িতে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, দুর্গাপুর চেম্বারে পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, চেম্বার রয়েছে গঙ্গারামপুরে, পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, বাঁকুড়ায় পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে, বোলপুর চেম্বার এমনিতে কিন্তু ডক্টর এস ভাদুরী কিন্তু সামাল দেন, কিন্তু এবারে স্যারের সাথে আমাদের চিফ মেডিকেল ডিরেক্টর ডক্টর বি শর্মাও কিন্তু থাকবেন। তাই অবশ্যই বোলপুর চেম্বারে যারা নাম লেখাতে চান তারা কিন্তু এখনই হেল্পলাইন নাম্বারে ফোন করবেন। আরামবাগ চেম্বারে পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে, বনগাঁয় পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, ক্যানিং এ পেয়ে যাচ্ছেন ডক্টর আর দেকে, বহরমপুর চেম্বারে কিন্তু পাচ্ছেন ডক্টর বি শর্মাকে, এবারে কিন্তু পাবেন মুর্শিদাবাদের বন্ধুরা, মালদায় পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, খড়গপুরে পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, কৃষ্ণনগরে পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে, কোচবিহারে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, পেয়ে যাচ্ছেন আগরতলা ত্রিপুরার বন্ধুরা কিন্তু ডক্টর বি শর্মাকে, শিলচরে পাচ্ছেন ডক্টর বি শর্মাকে, এবারে অনেকদিন পর শিলচরে যাচ্ছেন স্যার। এছাড়া পুরুলিয়ায় পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে, গুয়াহাটিতে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, ঝাড়গ্রামে আপনারা পেয়ে যাবেন ডক্টর এ হালদারকে, ডিব্রুগড়ে পাবেন ডক্টর এস ঘোষালকে, দিল্লিতে পাবেন ডক্টর এ হালদারকে, রায়গঞ্জে পেয়ে যাবেন ডক্টর এস ঘোষালকে, আলিপুরদুয়ারে ডক্টর বি শর্মা এবং জামশেদপুরে পেয়ে যাবেন ডক্টর এন ভট্টাচার্যকে, কলকাতায় মধ্যমগ্রাম, হাজরা, হাতিবাগান এবং খিদিরপুরে চেম্বার রয়েছে, আর হাওড়ায় শিবপুর, বাল্টিকুড়ি বাজার, দাসনগর এবং বেলুড়ে চেম্বার রয়েছে। দক্ষিণ 24 পরগনার বন্ধুরা প্রত্যেক বৃহস্পতিবার করে আমতলায় পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে। কে আছেন বলবেন? নমস্কার। হ্যালো, হ্যাঁ বলুন। নমস্কার, হ্যাঁ বলুন বলুন। বলছিলাম তো আমার সমস্যাগুলোর মধ্যে দিয়ে আমি যেগুলো বলছিলাম আপনি বললেন, কিন্তু আমি তো মানে সিঁড়িতে উপরে উঠতে পারি না, পা মাটি থেকে মানে উঠতে পারি না একদম। কোথা থেকে ফোন করছেন? কোথা থেকে ফোন করছেন? আমি তো আপনি বললেন যে আমাকে বর্ধমান থেকে লড়াই থেকে বলছিলাম। বর্ধমান থেকে বলছেন? কি পায়ের সমস্যা হচ্ছে? আরেকবার বলুন স্যার কি সমস্যাটা। ওই যে পায়ে হাঁটুতে ব্যথা আর কোমরে ব্যথা, কিন্তু আমি ফটো করেছি, হাঁটুটা বলছে নাকি যে ইয়ে হয়ে গেছে, ক্ষয়ে গেছে, আর কোমরের হাড় একটা গ্যাপ হয়ে গেছে। আচ্ছা, তো আমি সিঁড়ি দিয়ে ওটা নামা করতে পারি না, নিচে বসতেও পারি না, ছাড়া বসতে পারি না। বুঝতে পেরেছি ম্যাডাম। স্যারের কোনো প্রশ্ন আছে? সময় না, আমি বলে দিচ্ছি ব্যাপারটা। শুনুন আপনি, শুনুন। আপনার এই যে কন্ডিশনটা আছে, এই কন্ডিশনটা যদি এখন ফেলে রাখেন, 2 দিন পর কিন্তু আপনাকে ডাক্তারবাবুরা বলবে অপারেশন করতে। যদি ওটাকে অ্যাভয়েড করতে চান আর খারাপের দিকে না যাক আপনার পাটা বা কোমরের সমস্যাটা, তাহলে একটাই বলবো, আপনি আসুন আমাদের কাছে। আমাদের এখানে যেটাই বলছিলাম যে ক্রিটিক্যাল কিন্তু অনেক রোগ কিন্তু সুস্থ হয়ে যায়, এবং শুধু ওষুধ না, আমাদের ওষুধের পাশাপাশি কিন্তু আছে পঞ্চকর্মা থেরাপি। এই দুটোর কম্বিনেশনে যখন ট্রিটমেন্ট হয়, আপনি যেটা এখন হাঁটতে পারছেন না, পায়ে ক্ষয়ে গেছে, সেই হাড় খোয়াটা কন্ট্রোল হয়ে যাবে, এবং তার পাশাপাশি যে সাইনোভিয়াল ফ্লুইডটা জয়েন্টের মধ্যে থাকে সেটা কমে যায়। পঞ্চকর্মা করলে কিন্তু সেটা আস্তে আস্তে বৃদ্ধি পাবে। তখন কি হবে, আপনার হাঁটুর মধ্যে চাপটা কম পড়বে, আর যেটা ক্ষয় হচ্ছে, ক্ষয় হওয়াটা কিন্তু আটকে যাবে। আর যেটা কোমরের প্রবলেম আছে সেটা বলছে গ্যাপ হয়ে গেছে, ওটা আসুন, আপনার যা রিপোর্টগুলো আছে রিপোর্টগুলো নিয়ে আসুন। দেখার পর আমাদের আয়ুর্বেদায় পঞ্চকর্মা অনেক রকম পদ্ধতি আছে, ঠিক আছে, অনেক রকম ক্রিয়া আছে, সেইগুলো যখন করা হবে আস্তে আস্তে এই প্রবলেমগুলো কিন্তু নর্মালাইজ হতে থাকবে। একদম। আর বর্ধমানে আমাদের চেম্বারও রয়েছে, তাই বর্ধমান থেকে আপনাকে কলকাতায় আসতে আমরা বলছি না, বা হাওড়ায় আপনাকে আসতে হবে এরকমও কথা কিন্তু বলছি না। বর্ধমানে কোথায় চেম্বার আছে, কবে চেম্বার আছে, কোন ডক্টর আসছেন, কটা থেকে কটা পর্যন্ত চেম্বার,
শুধু বর্ধমান কেন, প্রত্যেকটা চেম্বারে কোয়ারিটা কিন্তু আপনাদের আছে বা থাকবে, এটা খুব স্বাভাবিক। তো সেক্ষেত্রে বলবো 9830235527 বা 37 এই নাম্বারে ফোন করুন, কথা বলুন আর যোগাযোগ করুন। দেখুন ডাক্তারবাবু কিন্তু আগাম আপনাকে সতর্ক করলেন যে এখনই যদি আপনি ট্রিটমেন্ট স্টার্ট না করেন তাহলে কিন্তু ডক্টর আপনাকে অপারেশন করতে বলবেন। অপারেশন করে একটা খুব ভালো রেজাল্ট পেয়ে যাবেন, তাহলে সব থেকে বেশি খুশি আমরাই হতাম, হয়তো পাবেনই না। সেক্ষেত্রে এখনই যোগাযোগ করুন বর্ধমান চেম্বারের জন্য, স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন, কথা বলুন আর তাড়াতাড়ি সুস্থ হন। পরবর্তী এপিসোডে আবারও আমরা অস্থির সমস্যা নিয়ে আপনাদের জন্য আলোচনা করব। আজকে হাতে সময় একদম নেই, অনুষ্ঠান থেকে বিদায় নেবো। ধন্যবাদ জানাবো আপনাদের, ধন্যবাদ জানাবো ডাক্তারবাবুকে। নমস্কার।